হ্যালো, 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 হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের লেকচার নাম্বার 11-তে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি একটু ভালো আছি। আমাকে একটু জানাই দিও যে কমেন্টে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু সবাইকে মেনশন লেকচার দিয়ে নাম্বার দিই। 11-তে। আশা করি তোমরা সবাই অনেক হ্যাঁ, ভালো আছো। আমার এন্ড থেকে দেখা যাচ্ছে সব ঠিকঠাক মতো আছে। আমি একটু সবাইকে মেনশন করে দিয়ে দাঁড়াও। এরপর হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমরা প্রথমে যে আজকের লেকচারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের লেকচারে কেন গুরুত্বপূর্ণ? কারণ আজকের লেকচারে আমরা ফার্স্ট থেকে কী করবো, ওই পোলারাইজেশন থেকে আধা ঘন্টা আগে আমরা প্র্যাকটিস করব যে কী টাইপের কোয়েশ্চন আসতে পারে, সিকিউতে কী টাইপের কোয়েশ্চন আসতে পারে, এমসিকিউতে কী টাইপের কোয়েশ্চন আসতে পারে, আবার আমাদের যে অ্যাডমিশন টেস্ট সেখানে কীরকম কোয়েশ্চন আসতে পারে। এরপরই হচ্ছে আমরা কিন্তু সমযোজী বন্ধন হালকা পড়াবো, কারণ ডিটেলে পড়াবো পরে, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে সংকরায়নটা পড়া। কেমন? সো আশা করি সবাই অনেক ভালো আছে। তাহলে চলো আমরা শুরু করি, আসো। চলো আমরা কি শুরু করবো, সবাই কি রেডি? তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 11। আজকের ক্লাসে আমরা সংকরায়ন নিয়ে হালকা আইডিয়া দিব। সংকরায়ন নিয়ে আমরা খুব ডিপে আলোচনা করব হয়তো আগামীকালকে। আজকে আমরা বোঝার চেষ্টা করব সংকরায়ন জিনিসটা কি, কেন লাগে, সব আমরা পড়বো। কেমন? সো সবাই কি রেডি? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। সবাই কি রেডি? গত ক্লাস কি সবাই করে আসছো? গত ক্লাস না করলে কিন্তু আজকের ক্লাস তুমি বুঝবা না। সো আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই তোমাকে আগের ক্লাসটা করা থাকতে হবে। ঠিক আছে? ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি, আসো। চলো আমরা শুরু করি, আসো। দেখো, আমি তোমাদেরকে একটু করে জাস্ট রিভিউ করে দিই, পরে হচ্ছে আমি আবার নতুন করে আজকে স্টার্ট করব। যেমন আমরা গত ক্লাসে পোলার আয়ন বা পোলারাইজেশন পড়ছি। আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছি যে আমার যদি কি হয় বলতো, পোলার আয়ন যদি বেশি হয়, আমার যদি কি হয়, পোলার আয়ন যদি বেশি হয়, তাহলে এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমার এটা দ্বারা বোঝায় হচ্ছে আমার কাছে এখানে সমযোজী বৈশিষ্ট্য কি হবে? সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে আমার কাছে এখানে বেশি হবে। ওকে। সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে হচ্ছে আমার আয়নিক বৈশিষ্ট্য কি হবে বলতো? আয়নিক যে বৈশিষ্ট্যগুলো আছে, আমার আয়নিক বৈশিষ্ট্য কিন্তু কম হবে, কারণ এটার উল্টা জিনিস। ঠিক আছে? আচ্ছা, আর গত ক্লাসে কিন্তু আমি এটাও বুঝছিলাম। বলতো পোলার আয়ন কোন যোগের ধর্ম? আয়নিক যোগের নাকি সমযোজী যোগের? পোলার আয়ন কিন্তু আয়নিক যোগের ধর্ম। পোলার আয়ন কোন যোগের ধর্ম? আয়নিক যোগের ধর্ম। গতকালকে আমি এগুলো বলছি। তাহলে পোলার আয়ন বেশি হওয়া মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, আয়নিক বৈশিষ্ট্য কম। তাহলে বলতো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে না কম হবে? এগুলো সব গতকালকের পড়া। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা কিন্তু কম হবে, কারণ যেটা আয়নিক বৈশিষ্ট্য কমে গেছে। আচ্ছা, এরপর বলো তো তড়িৎ পরিবাহিতা এটা বেশি হবে না কম হবে? তুমি বলবা যে ভাই, আমরা জানি আয়নিক যৌগ হচ্ছে তড়িৎ পরিবাহী, বাট এখানে তো আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে, তাহলে তড়িৎ পরিবাহিতা কি হবে? কম হবে জিনিসটা। এরপরে বলো পানিতে দ্রবণীয়তা বেশি হবে না কম হবে? পানিতে দ্রবণীয়তা বেশি হবে না কম হবে? পানিতে দ্রবণীয়তা কিন্তু কম হবে। তারপরে আমরা পড়ছিলাম তাপীয় স্থায়িত্ব, এটা কি বেশি হবে না কম হবে? আমরা জানি সবাই তাপীয় স্থায়িত্ব কিন্তু আয়নিক যৌগের বেশি, কারণ আয়নিক যৌগ বেশি স্ট্রং হয়ে থাকে। সো এইটা কিন্তু কি হবে? আয়নিক বৈশিষ্ট্য কম মানে তাপীয় স্থায়িত্ব কিন্তু কম হবে। বলো তো বিয়োজন তাপমাত্রা এটা বেশি হবে না কম হবে? এটাও গত ক্লাসে পড়াইছি। বিয়োজন তাপমাত্রা, বিয়োজন তাপমাত্রা জিনিসটা কি? যেই তাপমাত্রায় যৌগ বিয়োজিত হয়। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, আমার যেহেতু তাপীয় স্থায়িত্ব কম, তাহলে কম তাপমাত্রাতেই বিয়োজিত হয়ে যাবে। তাহলে অল্প তাপমাত্রা দিলেই হবে, তাহলে বিয়োজন তাপমাত্রাও কিন্তু কি হবে বলতো? কম হবে। এই জিনিসগুলো আমরা সবাই দেখে আসছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? এখন তুমি কিভাবে বুঝবা এটা পোলার আয়নের ম্যাথ? একজন কোয়েশ্চেন করছিলা, তোমাকে যদি বলে পানি যে দ্রবণীয়তার মধ্যে তুলনা করো, বা বললো তাপীয় স্থায়িত্বের মধ্যে তুলনা করো, তাহলে তুমি জানো যদি কোনো কারণে পোলার আয়ন বের করতে পারো, তাহলে আসলে তাপীয় মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি এগুলার মধ্যে তুলনা করতে বলে বা এগুলা বের করতে বলে কয়েকটা যোগের মধ্যে, তখনই তোমাকে পোলারায়ন করতে হবে। আর আজকে আমরা অনেকগুলো প্রবলেম করব, দেখবা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমি তোমাকে বলছিলাম যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে কিন্তু এটা বেশি কি হবে? আমরা জানি সমযোজী যৌগগুলো কি হয়ে থাকে? রঙিন হয়ে থাকে। তাহলে তত বেশি কি হবে বলতো? রঙিন হবে। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়া জিনিসটা। তার মানে পোলারায়ন বাড়া মানে কিন্তু রঙিন হওয়া, কারণ সমযোজী যৌগগুলো রঙিন হয়, আয়নিক যৌগগুলা বর্ণহীন হয়। কেন? সেটা আমরা ডি ব্লক পড়ার সময় দেখবো যে কিভাবে আসলে যৌগের মধ্যে বর্ণ তৈরি হয়। জাস্ট আমরা জেনে রাখি আবার ততটুকু। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখছিলাম আমরা, দেখো মনে আছে কিনা? তিনটা জিনিস ছিল, একটা ছিল চার্জ, একটা ছিল ডি এবং এফ অরবিটাল, একটা ছিল তোমার সাইজ। এখানের মধ্যে আমরা দেখো সি অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাহলে চার্জ হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, ডি হচ্ছে পরে আসে, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড প্রায়োরিটি, আর সাইজ এস হচ্ছে আরও পরে আসে, তাহলে এস কিন্তু আমার থার্ড প্রায়োরিটি। অর্থাৎ আমি পোলারায়ন বের করার সময় আগে আমি চার্জ দিয়ে কম্পারিজন করার ট্রাই করব। যদি চার্জ দিয়ে না হয় তাহলে ডি আর এফ দেখবো, ডি আর এফ না হলে সাইজ দেখবো। এটা আমাদের গত ক্লাসের পড়া, এইগুলো আমরা একটু রিভিউ করে দিলাম। তাহলে আমরা নতুন পড়া শুরু করি। হ্যাঁ, আমাদের টোটাল 25টার মতো ক্লাস লাগবে। সো আজকে যদি 11 নম্বর ক্লাস হয়, আজকেরটা বাদ দিয়ে আর 14টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। চলো নেক্সটে যেগুলো গত ক্লাসের পড়া। সো চলো আমি তাহলে তোমাকে একটু করে, এই যে এখন এখন আমি তোমাকে একটু একটু করে, আমি এখন ওই একটা জিনিস তোমাকে দেখাই নেই উদাহরণ। চলো এই উদাহরণ একটু দেখাই দিয়ে আসো। সেটা হলো আমাকে
ধরো আমি যদি বলি আমার কাছে কয়েকটা যৌগ আছে, একটা হচ্ছে কি আছে, একটা হচ্ছে আছে AgF, একটা আছে তোমার কাছে হচ্ছে আমাদের AgCl, একটা আছে আমার কাছে AgBr, আর একটা আছে আমার কাছে AgI। তাহলে বুঝি আসো, আমাকে যদি কোয়েশ্চন করে এখানে যে পোলার আয়নের ক্রম আলোচনা করো, তো পোলার আয়নটা আমরা কিভাবে আলোচনা করব? দেখো পোলার আয়নের ক্রম আলোচনা করতে বলে কিভাবে করব দেখো, ফার্স্টত আমি এখানে যেহেতু এখানে সবগুলো সিলভার, তাহলে আমি ক্যাটায়ন দিয়ে কম্পারিজন করতে পারবো না, আমাকে অ্যানায়ন দিয়ে কম্পারিজন করতে হবে। তাহলে F মাইনাস, তারপর Cl মাইনাস, তারপর দেখো এই জায়গায় কি আসবে, এই জায়গায় আসবে Br মাইনাস, এই জায়গায় আসবে Br মাইনাস, আর এই জায়গায় আসবে I মাইনাস। তাহলে তুমি বলো তো এখানে চার্জ তো সবার সমান, তাহলে চার্জ দিয়ে কম্পারিজন করতে পারবা? পারবা না। আবার এদের শেষ ইলেকট্রনগুলো কি DRF এ প্রবেশ করে? না। তাহলে এখানে সাইজ দিয়ে কম্পারিজন করতে পারে, সাইজে আমরা জানি ক্যাটায়ন অ্যানায়নের সাইজ যদি বড় হয় তাহলে পোলার আয়ন বেশি। তাহলে এই অ্যানায়নটা সাইজ হচ্ছে সব থেকে বড়, এই অ্যানায়নের কি বলো বলতো, সব থেকে সাইজ হচ্ছে বড়, তাহলে এর পোলার আয়নটা সব থেকে বেশি হবে, এর পোলার আয়ন সব থেকে বেশি হবে। তাহলে আমি যদি বলি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম লিখো, তাহলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম লিখো, তাহলে কিন্তু এই যে AgF থেকে AgCl এর বেশি হবে, AgCl এর থেকে AgBr এর বেশি হবে, আর AgBr থেকে AgI এর বেশি হবে। এইবার একটা যদি তুমি জিনিস দেখো তো, আমরা বলছি যত পোলার আয়ন বৃদ্ধি পাবে তত কিন্তু জিনিসটা রঙিন হবে। এই কারণে দেখা যায় AgF আর AgCl এরা সাদা কালারের হয়ে থাকে, AgBr কে দেখা যায় এটা হয়ে থাকে একটু হালকা হলুদ কালার, মানে একটু রঙিন হচ্ছে আস্তে আস্তে, এটা হচ্ছে হালকা হলুদ কালার। আর AgI দেখা যায় এটা গাঢ় হলুদ বা শুধু হলুদ বললেও হবে, শুধু হলুদ বললেও হবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? দেখো তো বুঝছো কিনা, এটা কি বোঝা গেছে? দেখো যত বেশি পোলার আয়ন বাড়বে তত বেশি জিনিসটা রঙিন হবে। আশা করি বুঝতে পারছো। যেমন আরেকটা উদাহরণ আমাদের বইতে আছে, আরেকটা উদাহরণ আমাদের বইতে আছে। কি উদাহরণ আছে বইতে? তোমাকে বলছে আমাদের যদি আমি যদি পোলার আয়নের কম্পারিজন করি কার কার মধ্যে, ধরো PbCl2, ধরা যাক PbCl2 আর PbI2 এর মধ্যে, PbI2 এর মধ্যে, তাহলে বলো তো এখানের মধ্যে পোলার আয়ন বেশি কার হবে? এখানের মধ্যে পোলার আয়ন বেশি কার হবে বলতে পারবা? এখানে কার বেশি পোলার আয়ন হবে? ওয়ালাইকুম আসসালাম। এখানে কার বেশি পোলার আয়ন হবে বলতে পারবা? দেখো তো লেট তো এখানে সমান, তাহলে এখানে ওই আয়ন দিয়ে কম্পেয়ার করতে হবে, অ্যানায়ন দিয়ে, তাহলে আয়ের হচ্ছে আকার বড়, তাহলে PbI2 এর পোলার আয়ন বেশি হবে। এই কারণে যেহেতু এটার পোলার আয়ন বেশি, তাই দেখা যায় এটা হচ্ছে সাদা কালার হয়ে থাকে, যার পোলার আয়ন কম সে তত বেশি আয়নিক, তাহলে তার কালারটা বর্ণহীন হবে। আর এটা দেখা যায় সোনালী হলুদ কালার হয়ে থাকে। তো অনেক সময় জিজ্ঞেস করবে যে PbI2 এর বর্ণ এই সোনালী হলুদ হলেও PbCl2 সাদা কেন? তখন বলবা যে ভাই যেহেতু PbCl2 তে পোলার আয়ন কম হয়, পোলার আয়ন কম হওয়া মানে সমযোজী বৈশিষ্ট্য কম প্রকাশ পাওয়া, আর সমযোজী বৈশিষ্ট্য কম প্রকাশ হলে সেটা বর্ণহীন হয়। কেন বর্ণহীন সেটা আমরা দেখবো ডি ব্লক পড়ার সময়, যে বর্ণ কিভাবে তৈরি হয়। এটা কি সবার তোলা হয়েছে একটু বলো তো আমাকে। কালার কিভাবে বুঝবা? এই কয়েকটা কালার একটু মুখস্থ রাখতে হবে, সাদা, হালকা হলুদ, হলুদ, যত নিচে যাবা কালারটা তত গাঢ় হবে। এই দুইটা উদাহরণ আমাদের বইতে আছে, শুধু এই দুইটা উদাহরণ মনে রাখলেই চলে। সো চলো আমরা তাহলে এখন কোয়েশ্চন সলভে চলে যাব। বল এটার আনসার কি হবে? কোন HX যৌগটি, কোন HX যৌগটি পানিতে অধিক দ্রবণীয়? দেখো বলতেছে কোন HX যৌগটি পানিতে অধিক দ্রবণীয়। এখন X হচ্ছে হ্যালোজেন, তাহলে HX যৌগগুলো কি হতে পারে? একটা হচ্ছে HF আছে, একটা হচ্ছে HCl আছে, একটা হচ্ছে HBr আছে, একটা আছে HI। দেখো তো পানিতে দ্রবণীয়তা বলছে, পানিতে দ্রবণীয়তাটা এখানের মধ্যে আছে না? যখনই এটা বলবে তখনই তোমাকে কি করতে হবে? পোলার আয়ন দিয়ে কম্পারিজন করবা। তুমি লক্ষ্য করে দেখো তো পোলার আয়ন এখানে কার বেশি হবে? এখানে পোলার আয়ন বেশি কিন্তু এইটার। পানিতে অধিক দ্রবণীয় মানে কি? অধিক আয়নিক জিজ্ঞেস করছে। দেখো পানিতে অধিক দ্রবণিক কে হবে? যে অধিক, যার আয়নিক বৈশিষ্ট্য বেশি, যার আয়নিক বৈশিষ্ট্য বেশি সে অধিক দ্রবণীয় হবে। আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি? পোলার আয়ন বেশি না কম? পোলার আয়ন তাহলে কম হবে ভাই। তাহলে দেখো কার পোলার আয়ন সব থেকে কম? এটার পোলার আয়ন সব থেকে কম, তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে F। দেখো বুঝছো কিনা একটু করে আমাকে জানাও, এটা বোঝা গেছে কিনা সবার? এটার আনসারটা কি সবাই বুঝতে পারছি? বুঝছি এটা সবাই? বলো তো। ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে যাই। বলো পোলার আয়নের সাথে সম্পর্কিত যৌগ কোনটা? আমরা একটু আগে বলে আসছি এটা কিন্তু আয়নিক যৌগের। পোলার আয়ন জিনিসটা কি? পোলার আয়ন কথাটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী ধর্ম বা সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য। বুঝতে পারছো? মানে এটা কিন্তু প্রপার্টি কিন্তু আয়নিক যৌগের, প্রপার্টি হচ্ছে আয়নিক যৌগের। ঠিক আছে? তারপর ওকে, বলো তো এটা কোনটা বেশি আয়নিক? দেখো যে আয়নিক, বেশি আয়নিক মানে কি? পোলার আয়ন বেশি না কম? পোলার আয়ন হচ্ছে কম। পোলার আয়ন কি বলো তো? পোলার আয়ন আছে কম। দেখো তো পোলার আয়ন সবথেকে কম কার হবে? এখানে তুমি খেয়াল করে দেখো সবগুলো কিন্তু এখানে সেম অ্যানায়ন, তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে ক্যাটায়ন দিয়ে। তাহলে যেই ক্যাটায়নের আকার যত বড়,
যেই ক্যাটায়নের আকার যত বড়, ভালো করে বোঝো, যেই ক্যাটায়নের আকার কী হবে, বড় হইতে হবে। পোলার আয়ন কম হওয়ার জন্য ক্যাটায়নের আকার কিন্তু বড় হইতে হবে। তো কোন ক্যাটায়নের আকার সব থেকে বড় এখানে? এই রুবিডিয়াম সিএল। সবাই বলতেছো কেন? এখানে তো পোলার আয়ন বেশি জিজ্ঞেস করে নাই, সবাই বলতেছো, যেটা আনসার হবে ডি। আনসার হবে ডি। বুঝছো নাকি বুঝো নাই? সবাই বলতেছো কেন? এটার আনসার হবে ডি। বলছে কি বেশি আয়নিক মানে কি? পোলার আয়ন কম। মানে আমরা জানি পোলার আয়ন যদি বেশি হয়, মানে দেখো, যদি বলতো কম আয়নিক, ভালো করে লক্ষ্য করো, আয়নিকের সাথে কিন্তু উল্টা সম্পর্ক। এই দেখো, পোলার আয়নের সাথে কিন্তু আয়নিকের সম্পর্ক উল্টা। পোলার আয়ন বেশি মানে কিন্তু আয়নিক কম। বুঝতে পারতেছো নাকি বুঝো নাই? বলো বুঝছো কিনা? এটা কি সবার ক্লিয়ার হচ্ছে? কনফিউশন? আমি দেখতেছি ওয়েব অ্যাপের মধ্যে সবাই বলতেছো, সবাই বলতেছো, আবার ফেসবুকেও বলতেছো, অনিতা তুমি বলছো এলআইসিএল, এলআইসিএল না। বুঝছো সবাই এটা কেন ডি হবে? এটা একটু করে আমাকে বলো তো। আশা করি বুঝতে পারছো, নাকি বুঝো নাই? ওকে, দেখো বলো, কোন যৌগটা অধিক পানিতে দ্রবণীয়? দেখো, পানিতে দ্রবণীয় মানে কি? দেখো, পানিতে দ্রবণীয় মানে কি? সে অধিক আয়নিক হবে। দ্রবণীয় কারা হয়? আয়নিক যে, তাহলে আয়নিক বৈশিষ্ট্য বেশি। আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি বলতো? যার পোলার আয়ন কম। এখন দেখো, এখানে সবগুলো হচ্ছে সিলভার, তাহলে এখানে আমাকে অ্যানায়ন দিয়ে কম্পেয়ার করতে হবে। তাহলে কোন অ্যানায়নের পোলার আয়ন কম বলতো? যার আকার ছোট। অ্যানায়নের বেলা হচ্ছে আকার ছোট হলে পোলার আয়ন কম, মানে উল্টা সম্পর্ক। তাহলে এখানে এজিএফ হচ্ছে আনসার। বুঝছো? এজিএফ হচ্ছে আনসার। তারপর বলো, কোন আয়নিক যৌগটির বেশি পোলারায়ন ঘটে? দেখো, বেশি পোলারায়ন মানে কি? পোলারায়ন বেশি কখন ঘটবে? দেখো, এখানে কিন্তু সবগুলো হচ্ছে ক্যাটায়ন, সবগুলো এখানে ক্যাটায়ন, মানে ক্যাটায়ন দিয়ে কম্পেয়ার করতে হবে, কারণ এখানে অ্যানায়নগুলো সেম। কি কি ক্যাটায়ন আছে দেখো তো? একটা আছে Li প্লাস, একটা আছে বেরিলিয়াম 2+, একটা আছে সোডিয়াম প্লাস, একটা আছে ম্যাগনেসিয়াম 2+। এখন আমাকে কি বলছে কোয়েশ্চনে? বেশি পোলারায়ন ঘটবে বলছে। দেখো, তাহলে পোলারায়ন বেশি কার ঘটে বলো তো? যদি ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট প্রায়োরিটি কি? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে চার্জ। তাহলে এই দুইটার মধ্যে প্রথমে তো এই দুইটা আগে বাদ, কারণ এখানে চার্জের পরিমাণ কম। হয় এটা হবে, না না এটা হবে। এখন এইখানে আবার চার্জের পরিমাণ সমান, তাহলে এখানে কি ওই চার্জ দিয়ে তুমি কম্পারিজন করতে পারবা না, তোমাকে ডিআরএফ দিয়ে দেখতে হবে। ডিআরএফও ওরা হয় না, কিন্তু আমাকে দেখতে হবে এখন সাইজ দিয়ে। তাহলে যেই ক্যাটায়নের সাইজ ছোট তার পোলার আয়ন বেশি। তাহলে এই ক্যাটায়নটার কি বেশি বলো তো? সাইজ ছোট। তাহলে দেখো আনসার কোনটা হবে এখানে? BeCl2। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? বুঝছো নাকি বুঝো নাই? MgCl2 কেমন হবে ভাই? MgCl2 হবে না। দেখো, MgCl2 কেন হবে না আমি বলি তোমাকে। পোলার আয়ন বেশি ঘটে কখন বলো তো? ক্যাটায়নের সাইজ ছোট হইলে। ক্যাটরিনা কাইফ বয়সে ছোট আর অ্যাঞ্জেলিনা জোলি বয়সে বড়, তাহলে অ্যানায়নের সাইজ বড় হইতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? দেখো আমি বলি তোমাকে, আরেকবার বলি। পোলার আয়ন বেশি কখন হয়? যখন ক্যাটায়নের সাইজ ছোট হয় আর অ্যানায়নের সাইজ বড় হয়। কীভাবে মনে রাখাইছিলাম? ক্যাটরিনা কাইফের হচ্ছে বয়স কম, তাহলে ক্যাটরিনা কাইফের সাইজ হচ্ছে ছোট। অ্যাঞ্জেলিনা জলির বয়স বেশি, তাহলে অ্যানায়নের সাইজ হচ্ছে বড়। এখন তোমাকে জিজ্ঞেস করছে বেশি পোলার আয়ন ঘটে, তো পোলার আয়নের প্রথম প্যারিটি কী ছিল? চার্জ। তো চার্জের বেলায় তুমি একটু লক্ষ্য করে দেখো, যদি আমার চার্জ যদি প্রথম প্যারিটি হয়, তো এখানে দেখো, এখানে তো +1 চার্জ, এগুলোতে +2 চার্জ, তাহলে এদের চার্জের পরিমাণ বেশি, তাহলে এদের পোলার আয়নটা বেশি হবে, তাহলে এগুলো প্রথমেই বাদ চলে যাবে। এটা আনসার হবে না। এবার দেখো, এই দুইটার মধ্যে কার পোলার আয়ন বেশি হবে? যার ক্যাটায়নের আকার ছোট। তো কোনটার ক্যাটায়নের আকার ছোট? এটা উপরে থাকে, তাহলে এটার আকার ছোট হবে না? নিচে নামলে তো কি হয়? আকার বাড়ে। এটা তোমাকে পড়াইছি আমি, ওই কোথায় পড়াইছি? পর্যাপ্ত ধর্মে। তাহলে আনসার হবে বি। বুঝছি আশা করি সবাই। ওকে, চলো নেক্সটে যাই। বল, এটা কি আনসার হবে? এটা কি আনসার হবে বলো? বলছে কি কোনটাতে পোলার আয়ন অধিক? তুমি খেয়াল করে দেখো কি কি আছে এখানে, সবগুলোতে অ্যানায়নগুলো সেম। তাহলে তুমি অ্যানায়ন দিয়ে কম্পারিজন করতে পারবে না, তোমাকে কম্পারিজন করতে হবে ক্যাটায়ন দিয়ে। তাহলে দেখো, একটা আছে সোডিয়াম প্লাস, ভালো করে দেখো, একটা আছে ক্যালসিয়াম 2+, এখানে ক্যালসিয়াম 2+ থাকে। তারপরে একটা আছে অ্যালুমিনিয়াম 3+, একটা আছে অ্যালুমিনিয়াম 3+, আর আরেকটা আছে আয়রন 3+। এবার ভালো করে একটু বুঝো। প্রথম কথা, পোলার আয়ন অধিক কার বেশি হবে? যদি চার্জের পরিমাণ বেশি হয় তাহলে পোলার আয়ন বেশি হয়। চার্জের পরিমাণ বেশি হলে পোলার আয়ন বেশি। দেখো, এখানেও +3 চার্জ, এখানেও +3 চার্জ, তাহলে প্রথমে এটা বাদ, এগুলো বাদ, এগুলো বাদ, কারণ এখানে চার্জের পরিমাণ কম। তাহলে হয় আনসার এটা হবে, নাহলে এটা হবে। তাহলে এইখানে আবার চার্জ দুটো সমান, তাহলে আমি চার্জ দিয়ে কম্পারিজন করতে পারবো না, আমাকে দেখতে হবে ডিআরএফ কোনটাতে আছে। তো ডিআরএফ কোনটাতে আছে বলো তো? এই জায়গাতে ডি আছে না? ভালো করে দেখো একটু করে, এই জায়গাতে কি আছে? এক সেকেন্ড দাঁড়াও। পোলার আয়ন দিক, তাহলে চার্জ, এই জায়গায় দেখো তো ডি আছে না? বুঝতেছো জিনিসটা নাকি বুঝো নাই বলো? দেখো বুঝছো কিনা? এখানে কি আছে দেখো, এখানেও +3, এখানেও +3, তাহলে এখানে চার্জের পরিমাণ সমান। তাহলে আমাকে এখন দেখতে হবে ডিআরএফ এর কাহিনী। তো এই জায়গাতে কিন্তু ডি থাকে, তাহলে এই জায়গাতে যদি ডি ডি ইলেকট্রন থাকে, তাহলে এখানে পোলার আয়ন বেশি, তাহলে এখানে পোলার আয়ন অধিক হবে কোথায়? FeCl3-তে। ক্লিয়ার সবার? দেখো এটা বুঝছো কিনা? সি কেন বলতেছো? সি না তো? সি কি আনসার হবে? সি না তো, ডি হচ্ছে আনসার। ফার্স্ট প্যারিটি হচ্ছে কি? ফার্স্ট প্যারিটি হচ্ছে তোমার চার্জ, তো এখানে চার্জটা সমান,
তারপরে দেখতে হবে ডি আর এফ দিয়ে, তো এখানে ডি, এখানে দেখো ডি এর উপস্থিতি আছে, ওকে, সেই জন্য এটা আনসার হবে। ঠিক আছে, থার্ড প্রায়োরিটি হচ্ছে কি সাইজ। চলো নেক্সটে যাই। আচ্ছা, কোনটার দ্রাব্যতা বেশি বলো তো? পানিতে দ্রাব্যতা বেশি। দ্রাব্যতা বেশি কোনটার? দ্রাব্যতা বেশি মানে কি? কোনটার দ্রাব্যতা বেশি হয়? যার আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে। আয়নিক বৈশিষ্ট্য কার বেশি হবে? যার পোলার আয়ন কম হবে। যার পোলার আয়নটা কি হবে? কম হবে। দেখো তো পোলার আয়ন এখানে কম কার? কে কে আছে এখানে? একটা আছে সোডিয়াম প্লাস, একটা আছে এখানে ক্যালসিয়াম 2+, একটা আছে বেরিয়াম 3+। বেরিয়াম 3+ কেন হয়? বেরিয়াম 2+ কেন হয়? আমরা সবাই জানি বেরিয়াম 2+, এটা বেরিয়াম ক্লোরাইড হবে, BaCl2 হবে। কেমন? আমার টাইপিস্ট একটু মিস্টেক করছে, এটা বেরিয়াম ক্লোরাইড হবে, এটা BaCl2 হবে। বেরিয়াম ট্রাইক্লোরাইড হয় না জীবনও, কারণ এটা গ্রুপ নাম্বার 2-তে থাকে। ওকে, তাহলে Ba2+, আর এরপর আছে কে? অ্যালুমিনিয়াম 3+, এটা এখানে আছে। ওকে, এখন আমাকে বলছে পোলার আয়নটা কম হইতে হবে। তাহলে পোলার আয়ন কম কার হবে বলো তো? দেখো, পোলার আয়ন কম হওয়ার জন্য ভালো করে বুঝে, ভালো করে বুঝিয়ে আসো। পোলার আয়ন কম হওয়ার জন্য আমার হইতে হবে কি? আয়নিক বৈশিষ্ট্য বেশি। তাহলে পোলার আয়ন কম কখন হয়? যদি চার্জের মান যার কম। তাহলে এটার চার্জের মান কম, তাহলে এটার পানিতে দ্রাব্যতা বেশি হবে। তাহলে আনসার হবে কোনটা এখানে? সোডিয়াম ক্লোরাইড হবে। এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা, ওকে, তারপর যাই আসো। কোনটা পানিতে অধিক দ্রবণীয়? তাহলে যার পোলার আয়ন কম। দেখো, পানিতে অধিক দ্রবণীয় মানে কি? পানিতে অধিক দ্রবণীয় মানে হচ্ছে আমার, পানিতে অধিক দ্রবণীয় এই কথার অর্থ হচ্ছে আমার আয়নিক বেশি। আয়নিক এই প্রপার্টিটা বেশি। তার মানে পোলার আয়ন কি হবে? যার পোলার আয়ন কম। যার পোলার আয়নটা কম। তাহলে এখানে খেয়াল করে দেখি কে কে আছে এখানে। সোডিয়াম প্লাস আছে, তারপর এখানে কে প্লাস আছে, তারপরে তোমার এখানে Mg2+ আছে, এরপরে আছে তোমার কাছে এখানে আমাদের এই যে ক্যালসিয়াম 2+। তাহলে দেখো পোলার আয়ন কম কার হবে? যাদের চার্জের মান কম। তাহলে হয় এটা নাহলে এটা। আর এই দুটার মধ্যে কার কম হবে? যার আকার বড়। এটা ক্যাসিএল হচ্ছে আনসার। তাহলে এখানে আনসার কোনটা হবে? ক্যাসিএল। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি নাকি? NaCl হবে না? NaCl এর আকার ছোট, আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। NaCl এর আকার ছোট, আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়, বাট এখানে পোলার আয়ন কম হইতে হবে। বুঝছো এটা? ওকে, আশা করি বুঝছো। তারপর যাই, বলো নিচের কোন ধনাত্মক আয়নটি ঋণাত্মক আয়নের বেশি পোলার আয়ন ঘটাতে পারে? মানে কোনটা বেশি পোলার আয়ন ঘটাতে পারবে বলো তো? কোনটা বেশি পোলার আয়ন ঘটাতে পারবে? কোনটা বেশি পোলার আয়ন ঘটাতে পারবে? যার চার্জের পরিমাণ বেশি হবে। তাহলে এখানে চার্জের পরিমাণ বেশি, দেখো কোনটাতে আছে? অ্যালুমিনিয়াম 3+-এ। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আচ্ছা, তারপর যাই দেখো, কোন যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সব থেকে বেশি? দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি মানে কি? এখানে আয়নিক বৈশিষ্ট্য বেশি। আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি? এখানে পোলার আয়ন কম। এখানে পোলার আয়নটা হচ্ছে কম। তাহলে দেখো পোলার আয়ন সবথেকে কম কার হবে? কি কি আছে এখানে? সবগুলার দেখো তো +2 চার্জ না? সবগুলার দেখো এখানে +2 চার্জ। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, সবগুলার এখানে +2 চার্জ। ক্যালসিয়াম 2+, এখানে আছে আয়রন 2+, এখানে আছে কপার 2+, এখানে আছে জিঙ্ক 2+। এখন বলছে পোলার আয়ন কম হইতে হবে। দেখো ফার্স্টে চার্জ সবার সমান, কিন্তু এখানে কিন্তু ডি আর এফ থাকে না। এখানে ওই যে ডি এগুলোর কাহিনী থাকে না। তাহলে ডি না থাকার কারণে এটা পোলার আয়ন সব থেকে কম হবে। তাহলে সব থেকে কম কার হবে? সব থেকে কম হবে কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, কোন যৌগটাতে অধিক পোলার আয়ন ঘটে বলো তো? তাহলে এখানে যদি দেখার চেষ্টা করি, এখানে যেটাতে চার্জ বেশি হবে, কি কি চার্জ আছে এখানে? ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+। তাহলে যেখানে চার্জের পরিমাণ বেশি সেখানে কি হবে বলো তো? সেখানে হবে পোলার আয়ন বেশি। তাহলে এখানে চার্জের পরিমাণ বেশি, তাহলে আনসার হবে এটা। সব মোলের চার্জ জানো না, কিন্তু এখানে তো চার্জ তো জানার দরকার নাই। ম্যাগনেসিয়াম 2+-এ ম্যাগনেসিয়ামের চার্জ কত হয়? ম্যাগনেসিয়াম 2+ হয়। সোডিয়াম প্লাসে সোডিয়ামের চার্জ কত হয়? সোডিয়াম প্লাস হয়। এখানে অ্যালুমিনিয়াম 3+ হয়। এগুলোতে চার্জ তুমি বের করতে পারো। যেমন এখানে ক্যালসিয়াম 2+ হয়। এগুলো জানো না? এগুলো তো জানো। ওকে, ওকে, দেখো, পোলার দ্রাবকে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা? পোলার দ্রাবকে দ্রাব্যতা মানে পোলার দ্রাবকে দ্রবণীয়। তো পোলার দ্রাবকে কে দ্রবণীয় হয়? আয়নিক। তাহলে আয়নিক বৈশিষ্ট্য যার যত বেশি, তার পোলার দ্রাবকে দ্রাব্যতা কি হবে? তত বেশি হবে। যার আয়নিক বৈশিষ্ট্য যত বেশি, সে পোলার দ্রাবকে তত বেশি দ্রবণীয় হবে। এটা তো আমরা বুঝি। পোলার দ্রাবকে দ্রাব্যতা জিজ্ঞেস করছে, তাহলে এখন পোলার দ্রাবকে কে বেশি দ্রবণীয় হবে? যে যত বেশি আয়নিক সে তত বেশি দ্রবণীয় হবে। এখন তুমি চিন্তা করে দেখো তো, এখানে আয়নিক বিশিষ্ট বেশি মানে কি বলো তো? পোলার আয়নটা কম হইতে হবে। পোলার আয়ন হইতে হবে কম। এখন এখানে দেখো কোন অপশনে পোলার আয়নটা কম আছে? কোন অপশনে পোলার আয়নটা কম আছে বলো? বলছে কি দেখছি তোমার নাম বাট নাম্বারটা খেয়াল করিনি। ওকে, দেখো বলো এটা কি হবে আনসার? এটা হবে বি নাম্বারটা। দেখো এটা আনসার হবে বি।
কেন? কারণ তুমি যদি লক্ষ্য করে দেখো সোডিয়াম এখানে সব থেকে এখানে পোলার আয়ন কম মানে কি, যার চার্জের মান কম তার পোলার আয়ন কম, তাহলে বি হচ্ছে আনসার। তারপরে নিচের কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজন হয়? দেখো কম তাপমাত্রায় বিয়োজিত হবে, তাহলে বিয়োজন তাপমাত্রা কম। দেখো এখানে কি আছে, বিয়োজন তাপমাত্রা কম, বিয়োজন তাপমাত্রা কম। তাহলে বিয়োজন তাপমাত্রা কম কার থাকে? যার আয়নিক বৈশিষ্ট্য কম থাকে, যার আয়নিক বৈশিষ্ট্য কম। তার মানে এখানে পোলার আয়নটা কি হবে? পোলার আয়ন অধিক হবে না বেশি হইতে হবে? পোলার আয়ন হইতে হবে বেশি, কারণ পোলার আয়নের সাথে আয়নিক বৈশিষ্ট্য উল্টা সম্পর্ক। দেখো এখানে পোলার আয়ন কার বেশি, খেয়াল করে দেখো কি কি আছে এখানে। একটা আছে সোডিয়াম প্লাস, কারণ সোডিয়ামের চার্জ প্লাস হয়ে থাকে, কারণ এটা গ্রুপ 1-এ থাকে। এটা পটাশিয়াম প্লাস, এখানে আছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর এখানে আছে বেরিয়াম 2 প্লাস। তুমি দেখো পোলার আয়ন বেশি মানে এটা প্রথমেই বাদ। কেন? কারণ এটা হচ্ছে +1 চার্জ করে, এগুলো চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে। আর এই দুটার মধ্যে কার পোলার আয়ন বেশি হবে? যার আকার ছোট, এর আকার হচ্ছে ছোট, তাহলে এটার পোলার আয়ন অধিক হবে। তাহলে আনসার কোনটা হবে এখানে? ম্যাগনেসিয়াম কার্বনেট হবে। তাহলে এখানে এটার বিয়োজন তাপমাত্রা সব থেকে কম হবে। বুঝছো নাকি বুঝো নাই? বলো তো এটা বুঝছো কিনা। হ্যাঁ, জিঙ্ক তো এস অরবিটাল হয়, তাহলে জিঙ্কেরটা কনসিডার করবো না। জিঙ্কের ক্ষেত্রে তুমি যে ডি আর জিঙ্কের ডি ইলেকট্রনে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে না, তাই জিঙ্কের এখানে ডিআরএফ এর কাহিনী চিন্তা করবা। কেমন? ওকে, দেখো আয়নিক বৈশিষ্ট্যের ক্রমের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? আয়নিক বৈশিষ্ট্যের ক্রম, তার মানে আয়নিক বৈশিষ্ট্য যার বেশি তার পোলার আয়ন তত কম। তাহলে দেখো এখানে পোলার আয়ন সব থেকে কম কার হবে? এখানে বলছে কি আয়নিক বৈশিষ্ট্যের ক্রম, তাহলে তুমি লিখতে হবে ওই যে পোলার আয়নের উল্টা ক্রম। তাহলে আয়নিক বৈশিষ্ট্যের ক্রম এখানে কোনটা হবে? সি নাম্বার হবে না? দেখো তো এখানে আনসার কি হবে? এখানে সি। সব থেকে বেশি আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে এটার, কারণ এখানে পোলার আয়ন সব থেকে কম হবে। ঠিক আছে, তারপর যাই, বলো কোনটার পোলারাইজিং ক্ষমতা বেশি? কোনটার পোলারাইজিং ক্ষমতা বেশি, মানে পোলার আয়ন ক্ষমতা কার বেশি হবে? সবগুলো এখানে ক্যাটায়ন, সবার চার্জ এখানে সমান, তাহলে যার আকার ছোট তার পোলার আয়ন ক্ষমতা সব থেকে বেশি হবে। সব থেকে ছোট আকার কার? এখানে লিথিয়াম প্লাসের। দেখো এটা বুয়েটে আসা কোয়েশ্চেন, পারবা না এটা তুমি? লিথিয়াম প্লাসের, তাহলে লিথিয়াম প্লাস হচ্ছে আনসার। তারপরে নিম্নের আয়নিক যৌগসমূহের সমযোজী চরিত্র কিভাবে বৃদ্ধি পায়? আয়নিক যৌগগুলার সমযোজী চরিত্র, তাহলে দেখো তো সমযোজী চরিত্র কিভাবে বৃদ্ধি পাবে? যার পোলার আয়ন যত বেশি তার সমযোজী চরিত্র তত বেশি। তাহলে এখানে কোনটা অপশন হবে বলো তো? এখানে দেখো কোনটার পোলার আয়ন সব থেকে বেশি? অনেকে বলতেছো বি, অনেকে বলতেছো এ, অনেকে বলতেছো সি। এ হবে আনসার। দেখো এ হবে আনসার। কেমনে এ হবে? কেমনে এ হবে আমি তোমার দেখাই। দেখো এই যে খেয়াল করে, এখানে সোডিয়াম প্লাস আছে, এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে, এখানে আছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে কোনটাতে চার্জ বেশি? এটাতে চার্জ বেশি না? তাহলে যার চার্জ যত বেশি তার পোলার আয়ন তত বেশি, তার সমযোজী চরিত্র তত বেশি হবে। তাহলে এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। বুঝছি? আশা করি বুঝতে পারছি। তারপর যাই, বলো এজিএফ এটা পানিতে দ্রবীভূত হলেও সিলভারের অন্য হ্যালাইটগুলো পানিতে দ্রবীভূত হয় না কেন? এই ব্যাখ্যাটা পারবা না সবাই? বলো তো একটু করে। আমার যে এজিএফ আছে এটা পানিতে দ্রবণীয় হলেও এটা কি পারবা না? কিভাবে ব্যাখ্যা করবা তুমি? তুমি লিখবে এরকম যে প্রত্যেকটা এজিএফ এর প্রত্যেকটা হ্যালাইটকে তুমি লিখবা এখানে এজিএফ লিখলা, তারপরে তোমার এখানে এজিসিএল কে লিখবা, তারপরে তুমি লিখবা হচ্ছে এগুলো 2 নম্বরে আসে নর্মালি, এগুলো নর্মালি 2 নম্বর না এডমিশনে আসে আসলে, এগুলো এইচএসসিতে আসে না। এজিবিআর, এজিআই এরকম লিখবা। লিখার পরে বলবা এদের মধ্যে পোলার আয়নের ক্রম লিখবা। প্রথমে আগে পোলার আয়ন, এই পোলার আয়নের ক্রম লিখবা। লিখার পরে তুমি হচ্ছে এখানে এরপরে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম লিখবা। লিখার পরে এখানে তুমি আয়নিক বৈশিষ্ট্যের ক্রম লিখবা। লিখার পরে লিখবা, দেখবা যে এর আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি, তার এটা পানিতে দ্রবণীয় জন্য, বাকিদের জন্য পানিতে দ্রবণীয় হয় না। এটা আশা করি তুমি পারবা। চলো নেক্সটে দিই, বলো এইটার পারবা না? এটা দেখো তো, এটা পারবা না? এটি কি পারা যাবে? এই কোয়েশ্চনটা পরে দেখো তো পারা যাবে এটা? কি বলছো ভাইয়া? ক্লাস 9 পড়া বুঝো না আবার বললে? আচ্ছা হ্যাঁ, ওকে, দেখো আচ্ছা এটা কি পারবা? এই যে FeOH3 তে কি হয়? Fe3 প্লাস আকারে থাকে, আর FeOH2 তে কি হয়? Fe2 প্লাস আকারে থাকে। তাহলে দেখো এখানে পোলার আয়ন বেশি হবে কার? ফার্স্টটাকে পোলার আয়নের ক্রম আলোচনা করবা। পোলার আয়ন বেশি হবে হচ্ছে Fe3 প্লাসের। তাহলে এটা যেহেতু পোলার আয়ন বেশি, তাহলে এটা হচ্ছে যে আমার আয়নিক বৈশিষ্ট্য হবে কম, পোলার আয়ন যেহেতু বেশি, তাহলে এটা কি হবে? এটা গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এটাই লিখছে যে কেন এটা থেকে কম হয়ে থাকে। এটা পারবা না? ওই যে পোলার আয়ন দিয়ে ব্যাখ্যা করবা, তোমাকে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বললে কি দিয়ে ব্যাখ্যা করবা? পোলার আয়ন দিয়ে ব্যাখ্যা করবা। পারবা এটা সবাই? নেক্সটে যাই, আমি নেক্সটে যাই। এটা তো পারা উচিত ভাই। নেক্সটে যাই, চলো নেক্সটে যাই আসো, কেমন? ওকে, বলো এগুলো তুমি পারবা না, এগুলো আমি করে দিব না, এগুলো তোমার বাড়ি কাজ থাকবে। কেমন? এগুলো আমি করে দিচ্ছি না, এগুলো তোমার বাড়ি কাজ থাকবে। তারপরে এটা কেন, এটাও তোমাকে পড়াইছি। ওই যে পোলার আয়ন দিয়ে ব্যাখ্যা করবা, এগুলো পোলার আয়ন দিয়ে সব ব্যাখ্যা করবা, সব পারবা তুমি। এদের গণনাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ, বলো তো গণনাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ কিরকম হবে? কোনটা সব থেকে বেশি হবে বলো তো? কোনটার গণনাঙ্ক সব থেকে বেশি হবে?
ভাইয়া ডি এবং এফ বলতে কি ডি এবং এফ অরবিটালের মৌল নাকি ডি এবং এফ ইলেকট্রন ঢুকলেই হবে, ডি আর এফ ইলেকট্রনে ঢুকলেই হবে, যোজ্যতা স্তরে ডি আর এফ থাকলেই হবে। যেমন তুমি দেখো খেয়াল করে পটাশিয়াম গ্রুপ 1 বা গ্রুপ 2-তে যারা আছে বা যারা গ্রুপ 13 থেকে 18-তে আছে ওদের যোজ্যতা স্তরে কিন্তু ডিআরএফ থাকে না। কেমন? ওই জন্য ওদেরকে আমরা ডিআরএফ দিয়ে চিন্তা করবো না। হ্যাঁ, দেখো গণনাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ সবাই পারছো, এটা সোডিয়াম ক্লোরাইডে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। ঠিক আছে, এটা তুমি পারবা, এটা আমি করে দিচ্ছি না। বলো এইটা অতিমাত্রায় দ্রবণীয় হলেও বেরিয়াম সালফেট পানিতে প্রায় অদ্রবণীয় কেন? এগুলো এখন লাগবে, এটা এখন লাগবে না, এটা আমি তোমাকে পরে পড়াবো, এগুলো এখন পরে নেই তোমাকে। আচ্ছা, এটা পারবা না সবাই? বলো তো, এই আগেরটা স্কিপ করো, এটা এখনো পরে নেই, তোমাকে পড়াবো এটা। এটা পারবা না? দেখো তো এটা কি পারা যাবে কোয়েশ্চনটা? বিয়োজন তাপমাত্রা আমি তোমাকে দেখাই দিই একটু করে। তুমি এদের মধ্যে আগে কি করবা? পোলার আয়নের ক্রম আলোচনা করবা। আর এদের মধ্যে পোলার আয়নের ক্রম আলোচনা করবা। এদের মধ্যে পোলার আয়নের ক্রম কিরকম হবে? যেমন এখানে আছে ভাই বেরিলিয়াম 2+, এটা বেরিলিয়াম, এখানে আমার একটু টাইপিস্ট মিস্টেক করছে, এই ব্র্যাকেট দেওয়ার কোনো দরকারই ছিল না। বেরিলিয়াম কার্বনেট, এটা হবে BeCO3। কেমন? এটা হচ্ছে BeCO3, তাহলে বেরিলিয়াম 2+। তারপরে দেখো এখানে আছে ম্যাগনেসিয়াম 2+, এরপর আছে এখানে ক্যালসিয়াম 2+। তো চার্জ এখানে সমান, আর এদের যোজ্যতা স্তরে ডিআরএফ থাকে না, তাহলে এখানে কি হবে? যার ক্যাটায়নের আকার ছোট তার পোলার আয়ন বেশি হবে, তাহলে এর পোলার আয়ন বেশি। তাহলে আমি ফার্স্ট আগে সমযোজী বৈশিষ্ট্য লিখবো, সমযোজী বৈশিষ্ট্য লিখবো। সমযোজী বৈশিষ্ট্য এর দেখো এখানে এরকম হবে, বেরিলিয়াম কার্বনেটটা বেশি, তারপর ম্যাগনেসিয়াম কার্বনেট, আর এরপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এরপর আমরা আয়নিক বৈশিষ্ট্য লিখব। আয়নিক বৈশিষ্ট্য হবে উল্টা, আয়নিক বৈশিষ্ট্য হবে উল্টা, অর্থাৎ বেরিলিয়াম কার্বনেট থেকে এরটা বেশি আর এরটা থেকে এরটা বেশি। আর আমরা সবাই জানি যার আয়নিক বৈশিষ্ট্য যত বেশি তার বিয়োজন তাপমাত্রা তত বেশি হবে। তাহলে বিয়োজন তাপমাত্রার ক্রমটা কীরকম হবে? বিয়োজন তাপমাত্রা এটা কিন্তু আয়নিক বৈশিষ্ট্যের মতোই হবে, বুঝছো? অর্থাৎ এটা এটা জাস্ট হুবহু এটার মতোই হবে। এটা কি পারা যাবে? দেখো তো সবাই কি আমাকে বলো একটু করে, পোলার আয়নের প্রবলেমগুলো ধরতে কি তোমাদের কষ্ট হচ্ছে নাকি সব তুমি বুঝতেছো? পোলার আয়নের সবগুলা পড়া কি তুমি ধরতে পারতেছো নাকি কষ্ট হচ্ছে তোমার? ওকে, বিয়োজন তাপমাত্রার ক্রম, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। দেখো এরপরে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো এরপরে চলো আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো, এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়াইছি, তোমাদেরকে ওইটা পড়াইছি না, ওই যে হাইড্রেশন এনথালপি আর লেডিস এনথালপি, এটা কি পড়াইছি তোমাদেরকে? এটা তো পড়ানোর কথা, হাইড্রেশন এনথালপি লেডিস এনথালপি। এটা এটা কিন্তু তুমি চাইলে হাইড্রেশন এনথালপি আর লেডিস এনথালপি দিয়ে ব্যাখ্যা করতে পারবা। আমি মনে করছিলাম এটা তোমাদেরকে পড়াইনি, বাট এটা অ্যাকচুয়ালি পড়াইছি। দেখো কিভাবে ব্যাখ্যা করবা, বলতেছে আমার যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, আমার যে কি বলতো এখানে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। এর মানে কি বলতো? এর জন্য আমি যদি হাইড্রেশন এনথালপি আর লেডিস এনথালপির মধ্যে মান নিই, হাইড্রেশন এনথালপি আর লেডিস এনথালপির মানের কম্পারিজন করি, কোনটা বড় হবে বলতে পারবা? লেটিস এনথালপির মানের কম্পারিজন করি, দুইটার জন্য আমি কম্পারিজন করবো, দাঁড়াও। একটা হচ্ছে এটার জন্য, আরেকটা হচ্ছে বেরিয়াম সালফেটের জন্য। এটার জন্য তাহলে আমি এই দুটার মধ্যে কম্পারিজন করবো। কেমন বলো তো? এখানে ফার্স্ট অফ অল দেখো বলছে কি, বেরিলিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কি ছিল? হাইড্রেশন এনথালপির মানটা কি হইতে হবে বলো তো? বেশি হইতে হবে। তাহলে এটা যেহেতু পানিতে অধিক দ্রবণীয়, তাহলে এটার জন্য এটা হবে। আর এটা পানিতে প্রায় অদ্রবণীয়, তার মানে নিশ্চয়ই এটার জন্য কি হবে? এটার জন্য এটা হবে। এটা তো আমরা বুঝতে পারতেছি সবাই। কেমন? এখন তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবা? তুমি লিখবে এরকম, আগে তুমি দেখো এরকম লিখবা যে এটা অতিমাত্রায় দ্রবণীয় হওয়ার কারণ যে বেরিলিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রেশন এনথালপির মান সেটা লেডিস এনথালপির মান থেকে কি হয়ে থাকে বলতো? বেশি হয়ে থাকে। আর এইটা অদ্রবণীয় হওয়ার কারণ হলো যে এর যে হাইড্রেশন এনথালপির মানটা সেটা কিন্তু কি হয়ে থাকে? লেডিস এনথালপি থেকে কম হয়ে থাকে, এই কারণে এটা পানিতে অদ্রবণীয়। এইভাবে এটা নর্মালি ব্যাখ্যা 2 নম্বরের প্রশ্নে আসে। সো প্রথমে তুমি একটা কাজ করতে পারো, হাইড্রোজেন এনথালপির ডেফিনেশন দিতে পারো, পরে লেডিস এনথালপির ডেফিনেশন দিতে পারো। ডেফিনেশন দেওয়ার পরে এই জাস্ট সিম্পল দুটো লাইন লিখে এক লাইন করে ব্যাখ্যা দিয়ে দিবা যে এরকম, মানে এটা জাস্ট বাংলায় লিখে দিবা যে বেরিলিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেন এনথালপির মানটা লেডিস এনথালপির মান থেকে বড় হওয়ার কারণে এটা পানিতে দ্রবণীয় আর ওইটা দ্রবণীয় না। এটা কি পারবা এই কোয়েশ্চনটা বলো তো? এই কোয়েশ্চনটা কি পারবা? এটা নর্মালি খ নাম্বারের কোয়েশ্চন থাকে, এগুলো খ নাম্বারের কোয়েশ্চন থাকে। সো এগুলো আশা করি তুমি পারবা। ওকে, তাহলে চলো আমরা আমাদের এখন নতুন টপিকে চলে যাব। এখানে আরও কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো বা সময় থাকলে আজকে লাস্টে করবো। আমরা এখন চলো নতুন টপিকে চলে যাই।
আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। কেমন? সমযোজী বন্ধন জানো জিনিসটা, আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে মেইন, এখানে দেখো ডেফিনেশনগুলো একটু জায়গা ফাঁকা রাখিও, তুমি পরে ক্লাস শেষ হওয়ার পর স্লাইড দিলে তখন তুমি তুলে নিও। সমযোজী বন্ধন সম্পর্কে তোমাকে আমি আগে হালকা আইডিয়া দিই। কাহিনী কি হয় দেখো, ধরো আমার কাছে একটা ক্লোরিন আছে, আমাকে আচ্ছা ক্লোরিন দিয়ে চিন্তা না করে হাইড্রোজেন দিয়ে চিন্তা করি। বলো তো হাইড্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে? দেখো তোমাকে তো গতকালকে আমি পড়াইছিলাম যে তোমার কি হয়, যেটা পানিতে দ্রবণীয়, সেটা কিন্তু হাইড্রোজেন এনথালপির মান বেশি। তো কোশ্চেনে বলেই দেওয়া আছে যে আমার বেরিলিয়াম কি ছিল, ওইটা যেটা সালফেট না হাইড্রোক্সাইড ছিল, ওইটা পানিতে অধিক দ্রবণীয় বলছে। দেখি আমি এখানে কোনটা বলছিল, বেরিলিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যেহেতু বেরিলিয়াম হাইড্রোক্সাইড পানিতে অধিক দ্রবণীয়, তাহলে ডেফিনেটলি এটার তাহলে কি হবে, হাইড্রোজেন এনথালপির মানটা বেশি হবে। আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আগে এটাতে আসি, সমযোজী বন্ধনে আসি। দেখো এখন পড়াগুলো ইন্টারেস্টিং। সমযোজী বন্ধন নিয়ে আমরা ডিটেলস আলোচনাটা একটু পরে করব, মানে হয়তো কয়েকটা ক্লাস পরে। আজকে আমাদের টার্গেট হচ্ছে সংকরায়নটা পড়া, তাই যতটুকু দরকার ততটুকু আমরা পড়ি আসো। ফার্স্ট অফ অল আমরা বললাম যে হাইড্রোজেনের এখানে আমাদের যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে একটা। দেখো আরেকটা যদি আমি হাইড্রোজেন কিনি, এরও কিন্তু যোজ্যতা স্তরে একটা ইলেকট্রন থাকে, বাট এরও কিন্তু মানে এর নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন আছে কিন্তু দুইটা, এর নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস তারও কিন্তু ইলেকট্রন আছে কয়টা, দুইটা। বাট এরা কিন্তু কেউ দুইটা ইলেকট্রন অর্জন করতে পারে নাই। তখন তারা কি করে, এই ইলেকট্রনগুলোকে একে অপরের সাথে তারা পরস্পর শেয়ার করে। এই ইলেকট্রনগুলোকে কি করে বলতো, একে অপরের সাথে পরস্পর কি করে ফেলবে, শেয়ারিং করে ফেলবে। শেয়ারিং করলে ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে, মাঝখানে চলে আসবে। আর তখন তুমি এই বন্ধনটাকে কি নাম দাও, এই বন্ধনটাকে নাম দাও বেসিক্যালি তুমি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। আমাদের যে আয়নিক বন্ধন ছিল, আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়েছিল, আয়নিক বন্ধন তৈরি হয়েছিল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। তার মানে ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, ক্যাটায়নে পরিণত হয়েছিল, আর অধাতু ইলেকট্রনকে গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছিল। পরে ওদের প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ যেটা মাধ্যমে যে বন্ধন তৈরি হয়েছিল তাকে তুমি আয়নিক বন্ধন বলছিলা। বাট সমযোজী বন্ধনে কিভাবে হবে বলো তো, এখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। আচ্ছা এবার একটা তুমি জিনিস লক্ষ্য করে দেখো, সেটা হইলো এই যে হাইড্রোজেনটা যখন ইন্ডিভিজুয়ালি ছিল, এই হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন। কেউ কি বলতে পারবা এখন এই হাইড্রোজেনের এখন কয়টা ইলেকট্রন আছে যখন সে বন্ধন করে ফেলছে, এখানে কিন্তু ভাই চারটে ইলেকট্রন না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ইলেকট্রন। এই যে আমি দেখাইছি কি, আমি তোমাকে দেখাই, আরেকবার দেখাই শুরু থেকে দেখো। এই যে আমার হাইড্রোজেন ছিল, তার একটি ইলেকট্রন আছে, আর আমার এখানে আরেকটা হাইড্রোজেন ছিল, তার আরেকটি ইলেকট্রন আছে। তো এরা অষ্টক না, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য এরা একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারিং করছে। শেয়ারিং করে ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে, এই মাঝ বরাবর চলে আসবে। আর এই বন্ধনটাকে আমরা কি নাম দিচ্ছি তখন, সমযোজী বন্ধন। তা আমার কোয়েশ্চন হলো, বলো যে এই সমযোজী বন্ধনে যে হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন আছে এখন, আর এই হাইড্রোজেনের কাছে এখন কয়টা ইলেকট্রন আছে, দুইটা করে ইলেকট্রন আছে। কারণ শেয়ারিং হওয়ার পরে কি হয় জানো, শেয়ারিংয়ে যদিও এই ইলেকট্রনটা আসছে এর থেকে আর এই ইলেকট্রন আসছে এর থেকে, বাট শেয়ারিং হওয়ার পরে এই দুইটা ইলেকট্রনকেই এই হাইড্রোজেন বলবে এটা আমার, এই হাইড্রোজেন বলবে এটা আমার। মানে শেয়ারিংয়ে যদিও কি হয়েছে, একজন এক কন্ট্রিবিউশন কিন্তু একটা একটা করে। ধরো ওই একটা উদাহরণ দিয়ে তোমাকে বলছিলাম, ধরো 100 টাকা দিয়ে তুমি একটা সাবস্ক্রিপশন কিনবা, তোমার বন্ধু 50 টাকা দিছে, তুমি 50 টাকা দিছো, তোমরা কিন্তু অর্ধেক দিছো, বাট কেনার পরে কিন্তু অ্যাকাউন্টটাকে নিজের বলে দাবি করো। তাহলে এই দুটো ইলেকট্রনে কিন্তু একজন এটা আসছে, একটা আসছে এর থেকে, একটা আসছে এর থেকে, বাট ইলেকট্রন শেয়ারিং হওয়ার পরে কিন্তু ইলেকট্রনগুলোকে তারা কি করছে, নিজের বলে দাবি করছে। আর ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা কি বলে থাকি, সমযোজী বন্ধন। এই যে দেখো ডেফিনেশনটা এখানে লিখে দিছে যে অধাতব পরমাণু সমূহ প্রত্যেকে সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে, দেখো এও একটি ইলেকট্রন দিছিল, এও একটি ইলেকট্রন দিছে, মানে সেম সংখ্যক ইলেকট্রন যোগান দিছে। প্রথমে আগে একটি ইলেকট্রন যুগল গঠন করছে, যুগল গঠন করার পর কি করছে বলতো, তারা শেয়ার করছে, শেয়ার করে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে। লাভ করে যে বন্ধন সৃষ্টি করা যে বন্ধনটা, তাকে আমরা বলি সমযোজী বন্ধন। নর্মালি তোমাদের এইচএসসি পরীক্ষায় ডেফিনেশন এরকম দেয় না, তাও একটু জেনে রাখলাম। একদম বইয়ের ভাষায় যে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলতে হবে তা না, তুমি তোমার মনের মতো করে যদি অ্যাকুরেট লিখতে পারো তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, আচ্ছা আশা করি আমরা এতটুকু সবাই এখানে, আমাকে একটু করে বলো সমযোজী বন্ধনের ডেফিনেশনটাকে সবাই আমরা বুঝতে পারছি। যেমন আরেকটা যদি তোমাকে দেখাই আসো, ধরো ক্লোরিন, ক্লোরিনে কি হবে, ক্লোরিনে থাকে আমরা জানি সবাই 7টা করে ইলেকট্রন থাকে। ধরো ক্লোরিনে যোজ্যতা স্তরে 7টা ইলেকট্রন থাকে আমরা জানি। আর ধরো আরেকটা পাশে ক্লোরিন নিলাম, এরও ধরা যাক যোজ্যতা স্তরে 7টা ইলেকট্রন আছে। তো এর কিন্তু ওই আমাদের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, মানে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে আর একটা ইলেকট্রন দরকার, এরও কয়টা দরকার, একটা দরকার। তখন তারা কি করে, এই যে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা, তখন এরা একে অপরের সাথে শেয়ারিং করে, শেয়ারিং করে কি হয়, ইলেকট্রনটা মাঝখানে চলে আসে। আর এই মাঝখানে চলে আসার পরে এই দুইটা ইলেকট্রনকে এই ক্লোরিন বলে যে এইটা দুইটা আমার, তাহলে দেখো তার কয়টা হয়ে গেছে, 2 2 2 2, 8টা হয়ে গেছে।
এরও 2 2 2 2 8টা হয়ে গেছে। তাহলে এভাবে কিন্তু কি গঠন হচ্ছে বলতো, এভাবে গঠন হচ্ছে আমাদের তোমার কি বলতো এখানে সমযোজী বন্ধন গঠন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সেটা হইলো এই যে তুমি যদি লক্ষ্য করে দেখো এই দুইটা ইলেকট্রন কিন্তু বন্ধনের মধ্যে আছে, তাই এই দুটি ইলেকট্রনকে আমরা বলবো বন্ড 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 ইলেকট্রন বা বন্ধন যুগল ইলেকট্রন। এগুলোকে আমরা বলি বন্ধন যুগল ইলেকট্রন বা আমরা বলতে পারি বন্ড ইলেকট্রন, বন্ড ইলেকট্রন বলতে পারি। আচ্ছা, আর যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো বন্ডে অংশগ্রহণ করবে না, যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো বন্ডে অংশগ্রহণ করবে না তাদেরকে বলা হয় মুক্ত জোর ইলেকট্রন। যেমন দেখো মুক্ত জোর, দেখো জোর কথাটাতে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, তাহলে এইখানে এটা একটা মুক্ত জোর, এটা একটা মুক্ত জোর, এটা একটা মুক্ত জোর। মুক্ত জোর ইলেকট্রনগুলোকে আমরা ইংলিশে বলি লন পেয়ার। দেখো মুক্ত জোর, জোর এই কথাটার মধ্যে জোর মানে কি, জোর মানে তুমি বুঝো এখানে 2 আছে, তাই মুক্ত জোর ইংলিশ নাম হচ্ছে লন পেয়ার, ইংলিশ নাম কি বলে লন পেয়ার, এটাকে সংক্ষেপে এলপি দিয়ে লেখা হয়। তাহলে বলো তো এইখানে এই যে এই ক্লোরিনটাতে কয়টা লন পেয়ার আছে, আর এই ক্লোরিনে কয়টা লন পেয়ার থাকবে বলতে পারবা? যেমন বন্ড ইলেকট্রনটাকে আমরা বন্ধন যুগল মানে কি বন্ড পেয়ার, বন্ড ইলেকট্রন বলে বা বন্ড বন্ড পেয়ার ইলেকট্রন বলে, এগুলোকে বন্ড পেয়ার, বন্ড পেয়ারও বলতে পারো। কেমন বন্ড পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন, যেমন সংক্ষেপে এগুলোকে আমরা বিপি দিয়ে লিখতে পারি। এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি বলতো, বিপি, বিপি দিয়ে লিখতে পারি। তাহলে বলো তো এখানে এই ক্লোরিনের কাছে কয়টা লন পেয়ার আছে? দেখো যদি বলো যে 6টা লন পেয়ার, না পেয়ার মানে এখানে অলরেডি 2টা, তো পেয়ার আছে কয়টা, একটা পেয়ার, 2টা পেয়ার, 3টা পেয়ার, তাহলে এখানে কিন্তু লন পেয়ারের সংখ্যা হচ্ছে 3টা। তাহলে লন পেয়ার জিনিসটা কি, লন পেয়ার দেখো বন্ড পেয়ার জিনিসটা কি, যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বলি বন্ড পেয়ার ইলেকট্রন বা বন্ধন যুগল ইলেকট্রন। আর যোজ্যতা স্তরের যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, যেমন এটা কি বন্ধনে অংশগ্রহণ করছে না, তাহলে এটাকে আমরা বলবো আমাদের লন পেয়ার ইলেকট্রন। তাহলে লন পেয়ার ইলেকট্রনের ডেফিনেশনটা ক্লিয়ার? তাহলে এখানে ডেফিনেশনটা লিখে দিয়ে আসো যে যোজ্যতা স্তরের যে সকল ইলেকট্রন, যোজ্যতা স্তরের যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, বন্ধনে অংশগ্রহণ করে না তাদের মুক্তজোর, ইলেকট্রন বা আমরা এটাকে লন পেয়ার ইলেকট্রন বলে। ওকে, একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। লন পেয়ার 6টা না, দেখো পেয়ার মানে হচ্ছে 2, পেয়ার মানে হচ্ছে 2, তাহলে এখানে পেয়ারের মধ্যে এখানে পেয়ার আছে কয়টা, 3টা, তাহলে লন পেয়ার আছে 3টা। বুঝছো, পেয়ার মানে হচ্ছে যে 2, পেয়ারের মধ্যে 2 আছে এখানে। ওকে, আমি জানি এটা তো অনেকের কনফিউশন হয়, তাই আমি তোমাকে এটা বলে দিছি। ওকে, এখানে তাহলে বন্ড পেয়ার কিন্তু একটা, বন্ড পেয়ার কয়টা, বন্ড পেয়ার কিন্তু একটা, বুঝতেছো এখানে বন্ড পেয়ার কিন্তু একটা, তাহলে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা এখানে, বন্ড পেয়ার কয়টা বলো তো, বন্ড পেয়ার কিন্তু এখানে একটা। আমরা নেক্সটে যাই না, সবাই আশা করি এটা তোলার দরকার নেই এখন, বাকি এটার জন্য জায়গা ফাঁকা রাখো, বাকিটা তুমি তুলে নাও, পরে ক্লাস শেষে তুমি তুলে নিও। নেক্সটে যাই আমরা, নেক্সটে যাই। ওকে, Cl2, ওকে কি বলছো বুঝি নাই Cl2টা। আচ্ছা নেক্সটে যাই আমরা, নেক্সটে যাই, চলো নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। নেক্সটে আমরা এখন আলোচনা করবো হচ্ছে আমাদের এই যে তোমার সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া। দেখো সমযোজী বন্ধন গঠন, দেখো সমযোজী বন্ধন গঠনটাকে আমরা 2টা মতবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারি। আমরা কি করতে পারি, আমাদের যে সমযোজী বন্ধন গঠন, সমযোজী বন্ধনকে ইংলিশে কি বলে জানো, কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধনের গঠনটাকে আমরা 2টা মতবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারি। একটাকে আমরা বলি যোজনী বন্ধন মতবাদ, একটাকে আমরা কি বলি যোজনী বন্ধন মতবাদ, যেটাকে ইংলিশে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি, বা এটাকে আমরা সংক্ষেপে VBT এই নামে রাখে থাকি। আর আরেকটা আছে আমাদের আণবিক অরবিটাল মতবাদ, যেটাকে আমরা বলি মলিকুলার অরবিটাল থিওরি, বা যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি MOT। আচ্ছা দেখো তাহলে কি বললাম, আমাদের বেসিক্যালি বাংলাগুলো এত বেশি লাগে না, বাট ইংলিশগুলো একটু বেশি লাগে। একটা আছে কি সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এটা ব্যাখ্যা করার জন্য 2টা মতবাদ আছে। একটা আছে ভ্যালেন্স বন্ড থিওরি বা VBT, একটা আছে MOT বা মলিকুলার অরবিটাল থিওরি।
দেখো ভিভিটি দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, আবার অনেক কিছু ব্যাখ্যা করা যায় না। সেগুলোকে ব্যাখ্যা করার জন্য আবার আমরা কাকে লাগে, এমওটিকে লাগে। বুঝতে পারছো? মানে ব্যাপারটা হচ্ছে যে এক একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য এক একটা মতবাদ লাগে। মানে আমি দেখাবো, সব দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর এই ভিভিটিটাকে একটু আপগ্রেড করে, এই ভিভিটিকে একটু আসলে আপগ্রেড করে, এই ভিভিটির মধ্যে আসলে কিছু ইস্যু থাকে, এইটাকে আপগ্রেড করে কিছুটা আপগ্রেড করা হয়। আর আপগ্রেড করে আমাদের হাইব্রিডাইজেশনের কনসেপ্ট আসে, বা সংকরায়ন, এই কনসেপ্টটা আসে। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এই কনসেপ্টটা বেসিক্যালি আসে। হাইব্রিডাইজেশন, এই কনসেপ্টটা আসে। আমরা সব স্টেপ বাই স্টেপ আলোচনা করব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে যদি এক প্রকারে তোমাকে আমি সংকরায়নটা জিজ্ঞেস করি, সংকরায়ন জিনিসটা কি? এটা হচ্ছে একটা ভিভিটির আপগ্রেডেড ভার্সন। সংকরায়ন জিনিসটা কি বলতো? এটা কি হবে? একটা ভিভিটি যেটা আছে তার আপগ্রেডেড ভার্সন। কেমন? দুইটা মতবাদ হচ্ছে আমরা ইউজ করি সমযোজী বন্ধনের গঠন ব্যাখ্যা করার জন্য। একটা হচ্ছে ভিভিটি, একটা হচ্ছে এমওটি। প্রত্যেকটাকে নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকের লেকচার আমরা শুধুমাত্র ভিভিটি নিয়ে আলোচনা করব, আর ভিভিটিকে আপডেট করে সংকরায়ন পাওয়া যায়। একটু করে আমাকে বলো এতটুকু বোঝা গেছে কিনা, এতটুকু বোঝা গেছে কিনা, এতটুকু কি বুঝতে পারছো তুমি? একটা ওয়ার্ড মনে রাখবা, সেটা হলো অধিক্রমণ। একটা ওয়ার্ড আছে যাকে আমরা বলি অধিক্রমণ। অধিক্রমণ মানে কি জানো? তুমি এভাবে চিন্তা করতে পারো, যোগাযোগ। অধিক্রমণ মানে কি? যোগাযোগ। বা একটা অ্যানালজি দিয়ে মনে লাগলে এটাকে তুমি একটা হ্যান্ডশেক, হ্যান্ডশেক হিসেবেও চিন্তা করতে পারো। হ্যান্ডশেক, হ্যান্ডশেক হিসেবে চিন্তা করতে পারো। আচ্ছা, আমরা হ্যান্ডশেক কিভাবে করি বলো তো? হ্যান্ডশেক কিভাবে করি? একজন ধরো ডান হাত, এখান থেকে ডান হাত দিছে, আরেকজন কি করে? ডান হাতটা এই পাশ থেকে দেয়। মানে হাত দুইটা একে অপরের উল্টাভাবে থাকে না। মানে জিনিসটা বুঝো। ধরো একজন, মানে আমি তোমাকে যদি একটা ফিগার দেখাই, এই যে দেখো হ্যান্ডশেকের, একজন হাত দিছে এখান থেকে, একজন হাত দিছে এই পাশ থেকে, তাহলে হাতগুলো কিন্তু উল্টাভাবে থাকে। অর্থাৎ আমি যদি বলি যখন অধিক্রমণ হবে, অধিক্রমণকে আমরা হ্যান্ডশেকের সাথে কম্পেয়ার করতেছি। তাহলে অধিক্রমণ হওয়ার জন্য ধরো একটা অরবিটাল, একটা অধিক্রমণ মানে কি? হ্যান্ডশেক কারা কারা করবে? দুটো অরবিটাল হ্যান্ডশেক করবে। ধরো ধরো একটা কথা হচ্ছে যে, ব্যাপারটা বুঝো, ধরো এই একটা অরবিটাল আছে, এর সাথে ধরো হ্যান্ডশেক করবে। তাহলে এর ইলেকট্রন যদি আপ স্পিনে থাকে, এর ইলেকট্রন যদি কোথায় থাকে? আপ স্পিনে থাকে। বলতে পারবে এর ইলেকট্রনকে কি আপ স্পিনে থাকলে হবে হ্যান্ডশেক হবে জিনিসটা? এর ইলেকট্রন যদি আপ স্পিনে থাকে, তাহলে এর ইলেকট্রন যদি আপ স্পিনে থাকে, তাহলে কি হ্যান্ডশেক হবে? না। হ্যান্ডশেক হওয়ার জন্য কি হতে হবে বলতো? হ্যান্ডশেক হওয়ার জন্য এটাকে হইতে হবে ডাউন স্পিনে। বুঝতেছো? মানে যখনই তোমাকে অধিক্রমণ বলবে, এটাকে তুমি বাংলা ভাষায় মনে রাখবা, যখনই তোমাকে অধিক্রমণ বলবে, অধিক্রমণ মানে হচ্ছে যোগাযোগ। আর যোগাযোগটাকে আমরা হ্যান্ডশেক হিসেবে চিন্তা করতে পারি। আর হ্যান্ডশেক কিভাবে করে? একজন এই পাশ থেকে হাত দিলে একজন উল্টা পাশ থেকে হাত দেয়। অর্থাৎ অধিক্রমণের সময়, অধিক্রমণ আমরা এখানে কিসের অধিক্রমণ করব? অরবিটালের অধিক্রমণ। তাহলে ধরো এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল যোগাযোগ করবে। কিভাবে যোগাযোগ করবে? এইখানে যদি ইলেকট্রন যদি আপ স্পিনে থাকে, এই ইলেকট্রনকে থাকতে হবে ডাউন স্পিনে। এইগুলো হচ্ছে একদম বেসিক জিনিসপত্র। একটু করে আমাকে জানাও যে এতটুকু এখানে বোঝা গেছে কিনা, এতটুকু এখানে বোঝা গেছে কিনা, বা তোলা হয়েছে কিনা। এরপর আমি নেক্সটে তোমাকে চলো যাচ্ছি। আসো এইবার আলোচনা করবো আমরা, চলো আগে যে আমাদের যোজনী বন্ধন তত্ত্ব বা মতবাদ বা ভ্যালেন্স বন্ড থিওরি আমাকে কি বলে। দেখো আস্তে আস্তে আলোচনা করি, আসো একদম বেসিক থেকে আলোচনা করব। দেখো ফার্স্টে চলো আমরা আলোচনা করার চেষ্টা করি ক্লোরিনকে দিয়ে। আসো ধরো ক্লোরিন, ক্লোরিন। তো তুমি যদি লক্ষ্য করো ক্লোরিনে কি হয় বলো তো? ক্লোরিনে যদি আমি ইলেকট্রোমিনাস দেখার চেষ্টা করি, ক্লোরিনে 17 হয়ে থাকে। তাহলে এখানে ইলেকট্রোমিনাসটা দেখো কীরকম হবে? 1s2, 2s2, তারপরে ধরো এখানে 2p6, এরপর ধরো এখানে 3s2, এরপর ধরো এখানে 3p5। আচ্ছা 3p5টাকে আমি এভাবে লিখতে পারি না চাইলে? 3px2, 3py2, 3pz1 এরকম যদি লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে? তোমরা নিশ্চয়ই এটা গুণগত রসায়নে পড়ে আসছো। আচ্ছা দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, টেনশন নিও না। এখন জাস্ট জাস্ট এখানে কি বলছে এই বিষয়টায় বলো তো? এই বিষয়টায় জাস্ট বললাম যে অধিক্রমণ মানে হচ্ছে যোগাযোগ বা হ্যান্ডশেক করা। আর হ্যান্ডশেক আমরা তখনই করতে পারি, তুমি এইখান থেকে ধরো হাত দিছো, আর যখন কিন্তু উল্টা পাশ থেকে হাত দিতে হবে। অর্থাৎ হ্যান্ডশেক করার জন্য এটা যদি আপ স্পিনে থাকে, এটা কিন্তু ডাউন স্পিনে থাকতে হবে। বুঝছো? এটাই জাস্ট বলছে, আর কিছু না। আচ্ছা আমাকে বলো, এটাকে কি এভাবে লিখলে কেউ মন খারাপ করবা? এটা কি বুঝতে পারছো সবাই? এই ইলেকট্রোমিনাসটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3p5কে আমরা চাইলে এভাবে ভেঙে লিখতে পারি। আচ্ছা এবার দেখো, তার মানে এটাকে যদি আমি একটু করে যদি আমি ধরো তোমার হচ্ছে আমি এই শুধু এই অংশটাকে যদি একটু বক্স আকারে দেখাই, এই অংশটাকে, এই অংশটার ইলেকট্রোমিনাসটাকে, তাহলে এটা কীরকম হবে? এখানে তাহলে আমি তিনটা ঘর দেখাবো, তিনটা ঘর দেখাবো, দেখো কেমন? তাহলে এখানে দেখো প্রথমে একটা করে ইলেকট্রন যাবে, প্রথমে একটা করে ইলেকট্রন যাবে, পরে এখানে আরেকটা করে ইলেকট্রন আসবে। ওকে, ভালো কথা। এবার একটা জিনিস দেখো, ধরো আমরা এখন কি আলোচনা করতেছি? ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি কার মধ্যে গঠিত হয়? এটা কি ব্যাখ্যা করে? সমযোজী বন্ধন গঠনটা ব্যাখ্যা করে। তাহলে ধরো ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। ধরো আরেকটা ক্লোরিনের সাথে এখানে কি গঠন করবে? সমযোজী বন্ধন। তার ইলেকট্রোবিন্যাসটাকে আমি এভাবে লিখতে পারি, আরেকটা ক্লোরিনের। বাট খেয়াল করে দেখো, সেটা হইলো এইবার
এই ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে কি বলে দেখো, তোমার কি করতে হবে, তুমি প্রথম ইলেকট্রনটাকে আপ স্পিন আকারে প্রবেশ করাইছো না, এবার আপ স্পিন আকারে প্রবেশ করাবা না, এবার প্রবেশ করাবা ডাউন স্পিন আকারে। প্রথম ইলেকট্রনগুলোকে আগে তুমি ডাউন স্পিন আকারে প্রবেশ করাবা, কেন একটু পরে দেখাচ্ছি, পরেরগুলো তাহলে আপ স্পিন আকারে প্রবেশ করাবা। আচ্ছা আমাকে বলো, প্রথমটাকে যদি ডাউন স্পিন আকারে প্রবেশ করাই তাহলে কি কোনো প্রবলেম আছে? মানে ধরো অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন কিন্তু আপ স্পিন আকারেও প্রথম ইলেকট্রন প্রবেশ করানো যায়, ডাউন স্পিন আকারেও কিন্তু প্রবেশ করানো যায়। এটা আমরা কোথায় পড়ে আসছি, গুণগত রসায়নে পড়েছি তোমাদেরকে। এটা কিন্তু তবে কনভেনশন হচ্ছে যে আমরা আপ স্পিন আকারে প্রবেশ করাই। তুমি যদি প্রথম ইলেকট্রনকে ডাউন স্পিন আকারে প্রবেশ করাও তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই। এখন তোমাকে ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে কি বলে দেখো, আমাকে একটু করে বলো তো, এই যে প্রথম যে ক্লোরিনটা, এখানে অর্ধপূর্ণ অরবিটাল কয়টা আছে? প্রথম ক্লোরিনে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে, এখানে অর্ধপূর্ণ অরবিটাল কয়টা আছে? অর্ধপূর্ণ অরবিটাল আমরা সবাই জানি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কয়টা অরবিটাল এখানে অর্ধপূর্ণ? দেখো তো একটা মাত্র অরবিটাল, এটা অর্ধপূর্ণ না, যেখানে একটা আছে ইলেকট্রন। তাহলে অর্ধপূর্ণ অরবিটাল এখানে কয়টা? একটা। সেম ভাবে এখানেও অর্ধপূর্ণ অরবিটাল কয়টা আছে এই ক্লোরিনে? এখানেও অর্ধপূর্ণ অরবিটাল আছে একটা। তো ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে কি বলে, যদি এই যে অর্ধপূর্ণ অরবিটালগুলো থাকবে এরা পরস্পর কি করবে, এরা পরস্পর যোগাযোগ করে, এরা পরস্পর বন্ধন গঠন করবে। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে বলে যে এরা পরস্পর কি করবে, এরা পরস্পর অধিক্রমণ করে, এরা পরস্পর অধিক্রমণ করে এখানে বন্ধন গঠন করবে। মানে আমরা যেরকম লিখি না যে এখানে যে সিএল, এখানে যে সিএল, এই যে এখানে যে দুইটা ইলেকট্রন আছে, এখানে যে আরেকটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোনটা? ধরো এই ইলেকট্রনটা এর থেকে আসছে, এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ওই যে 3p(Z1) এর ইলেকট্রন, আর এই ইলেকট্রনটা ধরো এর থেকে আসছে, বাট এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোনটা? এটা হচ্ছে 3p(Z1) এর ইলেকট্রন। বুঝছো নাকি বুঝো নাই? দেখো আমি বলি ভ্যালেন্স বন্ড থিওরি কি বলে সেটা আমি লিখে দিব। ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে এটা বলে যে তোমার যতগুলো অর্ধপূর্ণ অরবিটাল থাকবে, যতগুলো কি থাকবে, অর্ধপূর্ণ অরবিটাল থাকবে, এরা পরস্পরের মধ্যে কি গঠন করবে? সমযোজী বন্ধন গঠন করবে। এটাই হচ্ছে আমার ভ্যালেন্স বন্ড থিওরির মূল কথা। যে দেখো একটু বুঝছো কিনা, যেখানে আমাদের দুইটা পরমাণুর মধ্যে যে অর্ধপূর্ণ অরবিটাল যারা থাকবে তাদের মধ্যে অধিক্রমণের মাধ্যমে কি হবে? সমযোজী বন্ধন গঠিত হবে। এটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মূল কথা। এটা একটু করে তুলে ফেলো, আমি তারপর তোমাকে বাংলা ভাষায় লিখে আরো উদাহরণ দেখাচ্ছি। একটু তুলে হলে আমাকে বলো, বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও। সবার কি এটা তোলা হয়েছে ভাই? চিত্রটা তোলার দরকার নেই, চিত্র তোলার দরকার নেই। ওকে, এবার আমি তোমাকে চলো আরো কিছু উদাহরণ দিই, তাহলে তোমার আইডিয়া আরো ক্লিয়ার হবে। দেখো তাহলে এটা বলে যে দুটি পরমাণুর অর্ধপূর্ণ অরবিটাল পরস্পর অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন হয়। সমযোজী বন্ধন গঠন হয়। আর এটাই হচ্ছে কার মতবাদ? এটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মূল কথা। এটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মূল কথা, ভিভিটির মূল কথা। ভিভিটি যেটা আছে এটার মূল কথা। এবার চলো তোমাকে আরেকটা উদাহরণ দিই, তোমাকে আমি দেখাই আসো। দেখো ধরো একটা অক্সিজেন, তার ধরো ইলেকট্রন থাকে 8টা। এখানে কিরকম ইলেকট্রন বিন্যাস থাকবে? 1s2, ধরো 2s2, এখানে 2p4 থাকে, রাইট? সো 2p4টাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না যে 2px2, তারপরে লিখলাম এখানে 2py1, তারপরে লিখলাম এখানে 2pz1। আচ্ছা, আবার সেম ভাবে দেখো এখানে আরেকটা যে অক্সিজেন আছে, সেম এটার ইলেকট্রন বিন্যাস তো সেম হবে। তাহলে এটাকেও চাইলে আমি কি লিখতে পারি বলো তো? এটাকেও চাইলে আমি লিখতে পারি এরকম করে। দেখো এটাকেও চাইলে আমি কিন্তু সেম ইলেকট্রন বিন্যাসটাকে লিখতে পারি। তাহলে বলো তো এই অক্সিজেনে অর্ধপূর্ণ অরবিটাল কয়টা আছে? এই অক্সিজেন অর্ধপূর্ণ অরবিটাল আছে 2টা। দেখো এখানে একটা অর্ধপূর্ণ অরবিটাল, ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা একটা অর্ধপূর্ণ অরবিটাল, এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল। সেম ভাবে আবার এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল, এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল। দেখছো অর্ধপূর্ণ অরবিটাল কোনটা? এখানে অরবিটাল হচ্ছে এই 2py, এটা একটা অরবিটাল, 2pz এটা একটা অরবিটাল, 2px এটা একটা অরবিটাল, 2p এটা হচ্ছে উপশক্তি স্তর, বাট px py pz এগুলো কিন্তু অরবিটাল। তাহলে এখানে অর্ধপূর্ণ অরবিটাল কয়টা করে আছে? দেখো এখানে আছে 2টা, কারণ এখানে একটা ইলেকট্রন, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কি হবে বলতো তখন? এই যে এইখানের মধ্যে একটা অধিক্রমণ হবে, এইখানের মধ্যে একটা অধিক্রমণ হবে। দেখো এইখানের মধ্যে একটা অধিক্রমণ হবে, এই জায়গার মধ্যে একটা অধিক্রমণ হবে। এই কারণে কি হয়, অধিক্রমণ এখানে হয়েছে 2টা, এই কারণে দেখবা 2টা অক্সিজেন যখন তুমি নিবা,
এদের মধ্যে কয়টা বন্ড গঠিত হবে বলো তো? দুটো অক্সিজেনের মধ্যে কয়টা বন্ড গঠিত হয় জানো? দুটো অক্সিজেনের মধ্যে কয়টা বন্ড গঠিত হয়? O2 এর স্ট্রাকচার কীরকম হয়? ডাবল বন্ড থাকে। তাহলে এখানে এই জন্য দেখবে এদের মধ্যে ডাবল বন্ড থাকবে, যেহেতু এখানে দুইটা অধিক্রমণ হয়েছে। তাহলে এখানে যেহেতু দুইটা অধিক্রমণ হয়েছে, তাহলে এদের মধ্যে কিন্তু ডাবল বন্ড থাকে। বুঝছি নাকি বুঝি নাই? বলো তো বুঝছো কিনা, বলো তো বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। দেখো সেমভাবে যদি তোমাকে দেখাই আমি, ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন ধরো 7, এখানে কীরকম হবে দেখবা 1s2, তারপরে ধরো 2s2, তারপর ধরো 2p3 থাকে, তো সেটাকে তাহলে আমি এভাবে লিখতে পারি যে 2px1, তারপর ধরো 2py1, তারপর ধরো 2pz1, 2pz1। সেমভাবে ধরো আরেকটা নাইট্রোজেনকে আমি নিচ্ছি। এখন আমাকে যখন দুইটা নাইট্রোজেন যখন বন্ধন গঠন করে, তখন কি হবে বলো তো? নাইট্রোজেনের অর্ধপূর্ণ অরবিটাল কয়টা থাকে? দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আবার সেমভাবে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এদের মধ্যে একটা বন্ধন গঠিত হবে, এদের মধ্যে একটা অধিক্রমণ হয়ে বন্ধন গঠিত হবে, এদের মধ্যে একটা অধিক্রমণ হয়ে বন্ধন গঠিত হবে। তাহলে এখানে বন্ধন গঠিত হবে টোটাল কয়টা? 3টা। তাহলে এই জন্য তুমি দেখবে নাইট্রোজেনের মধ্যে যখন বন্ধন থাকে, নাইট্রোজেন N3, তখন দেখবে এখানে 3টা বন্ধন থাকে, কারণ এখানে 3টে অধিক্রমণ ঘটে। এটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। যে ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে কি বলে? দুইটি পরমাণুর অর্ধপূর্ণ অরবিটাল যেগুলো থাকবে, দেখো এরা কিন্তু পরস্পর ইন্টারাকশন করে নাই। কেন করে নাই? এটা দেখো পূর্ণ অবস্থায় আছে, এটা দেখো পূর্ণ অবস্থায় আছে, এটা কিন্তু ইন্টারাকশন করে নাই। আর ইন্টারাকশন করছে কারা? যারা অর্ধপূর্ণ অরবিটাল। তাহলে অর্ধপূর্ণ অরবিটালগুলো পরস্পর ইন্টারাকশনের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। আর যতটা ইন্টারাকশন হবে ততটা বন্ড গঠিত হবে। যেমন এখানে দুইটা অধিক্রমণ হয়েছে, তাই দুইটা বন্ড গঠিত হয়েছে। এখানে 3বার অধিক্রমণ হয়েছে, তাহলে এখানে 3টা বন্ড গঠিত হয়েছে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো এবার একটু করে? বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখানে যত বেশি তোমার হচ্ছে একটা জিনিস দেখো, এই যে যত বেশি অর্ধপূর্ণ অরবিটাল থাকবে তত বেশি অধিক্রমণ হবে, ঠিক আছে? আচ্ছা, আর এগুলো কিন্তু সবগুলো কি বন্ধন? এগুলো সবগুলো কিন্তু সমযোজী বন্ধন। এটাই হচ্ছে আমার ভ্যালেন্স বন্ড থিওরির মূল কথা। আর অধিক্রমণ হওয়ার সময় একটা কথা তোমাকে এখানে বলে, যদি তুমি চিন্তা করো যে আমার এই ইলেকট্রনটা আপ স্পিন আকারে আছে, তাহলে যখন এই ইলেকট্রনের সাথে কিন্তু এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের কি হচ্ছে, মানে এই অরবিটালগুলোর মধ্যে অধিক্রমণ হচ্ছে, তাহলে এই ইলেকট্রনটাকে ডেফিনেটলি কোন স্পিনে থাকতে হবে বলো তো? ডাউন স্পিনে থাকতে হবে। এটাই বলছি। যখন অধিক্রমণ হবে, যাদের মধ্যে অধিক্রমণ হবে, এ যদি আপ স্পিনে থাকে তাহলে একে থাকতে হবে ডাউন স্পিনে, এ যদি ডাউন স্পিনে থাকতো তাহলে একে থাকতে হইতো আপ স্পিনে। এটাই হচ্ছে কথা, মূল আলোচনা। যে হ্যান্ডশেক যখন করবে, একজন যদি আপে থাকে, মানে ধরো এ যদি আপে থাকে, এ যদি আপে থাকে, এই ইলেকট্রনটা যদি আপে থাকে, তাহলে একে কি হইতে হবে? একে হইতে হবে ডাউন। হ্যান্ডশেক করার সময় একে হইতে হবে কি? একে হইতে হবে ডাউন। মানে এটাই হচ্ছে মূল কথা এখানে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা। আশা করি বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস এখানে বলে, সেটা হচ্ছে দেখো এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, যে ফার্স্ট অফ অল এখানে আমি তোমাকে বলি, অক্সিজেনে অক্সিজেনে এই যে আমার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে বলো তো? বলতে পারবা কেউ? অক্সিজেনে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? অক্সিজেনে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? অক্সিজেনে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে কেউ বলতে পারবা? যোজ্যতা ইলেকট্রন কয়টা থাকে? দেখো অক্সিজেন কোন ব্লক মৌল? অক্সিজেন হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে যোজ্যতা স্তরে কোনটা? লাস্টের এসআরপি। তো লাস্টের এসআরপিতে দেখো টোটাল 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রনের মধ্যে কয়টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে একটা সিঙ্গেল অক্সিজেনের? 6টি ইলেকট্রনের মধ্যে কয়টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে? 2টা। দেখো এই অক্সিজেনের শুধুমাত্র এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা অংশগ্রহণ করছে। তাহলে এই দুইটা কি অংশগ্রহণ করছে? এই দুইটাকে অংশগ্রহণ করছে? করে নাই। তাহলে টোটাল 4টি ইলেকট্রন অংশগ্রহণ করে নাই। তাহলে এরা কি হিসেবে থাকবে? এরা লন পেয়ার হিসেবে থাকবে। তাহলে দেখবে এখানে একটা লন পেয়ার থাকবে, এখানে একটা লন পেয়ার, 4টা। এখানেও সেম 4টা লন পেয়ার আকারে থাকবে। তাহলে এখানে লন পেয়ার কয়টা? একটা, দুইটা। যেমন এই অক্সিজেনের তাহলে লন পেয়ার কয়টা হবে? এই অক্সিজেনের লন পেয়ার হবে 2টা। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? বুঝছো কিনা বলো? নাইট্রোজেনের লন পেয়ার কয়টা থাকবে বলো তো দেখি? নাইট্রোজেনের লন পেয়ার কয়টা থাকবে বলো তো? নাইট্রোজেনে এই সিঙ্গেল নাইট্রোজেনের লন পেয়ার কয়টা থাকবে? দেখো নাইট্রোজেনে আমরা জানি ভ্যালেন্স ইলেকট্রন আছে 5টা। ভ্যালেন্স ইলেকট্রন 5টা। তা 5টার মধ্যে 3টা তো অংশগ্রহণ করে ফেলছে বন্ধনে, তাহলে 2টা অংশগ্রহণ করে নাই, এই 2টা অংশগ্রহণ করে নাই। তাহলে এই 2টা কি আকারে থাকবে? একটা লন পেয়ার আকারে থাকবে, একটা লন পেয়ার আকারে থাকবে। দেখো তাহলে এখানে লন পেয়ার আছে কয়টা? পেয়ার মানে হচ্ছে 2, তাহলে এখানে লন পেয়ার আছে কিন্তু একটা। বুঝছো নাকি বুঝো নাই? আশা করি সবাই এটা বুঝতে পারছি, আশা করি এটা সবাই বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এখন এখন এখানে আমরা যদি একটু করে বুঝি, তাহলে এটা তুলে ফেলো, তুলে হলে আমাকে একটু করে বলো, তুলে হলে আমাকে বলো, এরপর আমি নেক্সটে যাবো। ভ্যালেন্স বন্ড থিওরি কিছু প্রবলেম আছে, যেটাকে সলভ করার জন্য আসলে কি আসে, হাইব্রিডাইজেশনের কনসেপ্ট আবিষ্কার হয়েছে। ওকে, চলো নেক্সটে যাই, আসো চলো নেক্সটে যাই। একটা কাজ করে আমি এটাকে চলো একটু কপি করি, এটাকে চলো একটু আমি কপি করি। ওকে, দেখো আমি তাহলে এটাকে একটু মুছে দিই। ওকে, দেখো এখন আমরা দেখতেছি আমার সিঙ্গেল বন্ড হইতে পারে, সিঙ্গেল বন্ড হইতে পারে। আচ্ছা, সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের বোঝানোর আগে দেখো আমি তোমাকে বলি, দেখো এই যে হ্যান্ডশেক আছে না, হ্যান্ডশেক, এই বা হ্যান্ডশেক মানে কি? যোগাযোগ।
যোগাযোগটা আসলে দুইভাবে হইতে পারে। যোগাযোগ কয়ভাবে হইতে পারে বলো তো? যোগাযোগকে আমরা কি বলি? অধিক্রমণ। যোগাযোগকে আমরা, এটা খুব ইন্টারেস্টিং, দেখো, যোগাযোগকে আমরা বলি কি? অধিক্রমণ। অধিক্রমণ দুইভাবে হইতে পারে। অধিক্রমণ কয়ভাবে হইতে পারে? দুইভাবে হইতে পারে। তুমি এভাবে চিন্তা করো, ধরো একটা তুমি পি অরবিটালকে নিছো, পি অরবিটালের আকৃতি জানো কিরকম? এই ডাম্বেল আকৃতি। ধরো তুমি আরেকটা পি অরবিটালকে নিছো, ধরো তুমি আরেকটা পি অরবিটালকে নিছো, এটা তোমার আরেকটা পি অরবিটাল, ঠিক আছে? এটা তোমার আরেকটা পি অরবিটাল। তাহলে প্রথম দেখো, প্রথম পি অরবিটাল হচ্ছে আমার সবুজ কালারের, ধরো আরেকটা পি অরবিটাল পাশাপাশি আছে। তাহলে দেখো তো এদের মধ্যে এখানে কি হয়েছে? একটা ইন্টারাকশন হয়েছে না, বা যোগাযোগ হয়েছে না? এই যোগাযোগটা কিরকম? একদম সামনাসামনি, একদম সামনাসামনি যোগাযোগ। তাহলে এটা বেশি স্ট্রং হবে। দেখো যোগাযোগ আরেকভাবে হইতে পারতো, যোগাযোগটা আরেকভাবে হইতে পারতো। কিভাবে যোগাযোগ হইতে পারতো? ধরো এরকম একটা পি অরবিটালকে তুমি নিছো, ধরো আরেকটা পি অরবিটালকে পাশে 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 তুমি নিছো, ধরো দেখ আরেকটা পি অরবিটালকে তুমি পাশে নিছো, কেমন? ধরো, ধরো দেখ আরেকটা পি অরবিটালকে তুমি পাশে নিছো, কাজ করে এটাকে আমি চলো সাদা কালার করে দিই, ওকে দেখো। তাহলে দেখো তো যোগাযোগটা পাশাপাশি হইতে পারতো না? এইটাকে না এভাবে আমাদের আমাদের বইগুলোতে কিভাবে দেখায় জানো? এই জিনিসটাকে এভাবে দেখায়, এই জিনিসটাকে এভাবে, মানে একটু একটু দেখে হিজিবিজি হয়ে যায় না? হিজিবিজি না হওয়ার জন্য এই জিনিসটাকে এভাবে দেখায়, হিজিবিজি না হওয়ার জন্য এই জিনিসটাকে এভাবে দেখায়। এই জিনিসটাকে কিভাবে দেখায়? এই যে এভাবে করে দেখায়। মানে অ্যাকচুয়ালি তো পাশাপাশি অতিক্রমণ হচ্ছে, জিনিসটা বুঝো, ভালো করে বুঝো। যোগাযোগ দুইভাবে হইতে পারে। যোগাযোগ কয়ভাবে হইতে পারে? দুইভাবে, মানে অরবিটালগুলোর মধ্যে দুইভাবে যোগাযোগ হইতে পারে। একটা হচ্ছে সামনাসামনি, সামনাসামনি মানে হ্যান্ডশেকটা একদম এভাবে হবে। আরেকটা হচ্ছে এভাবে দাঁড়িয়ে আছে একজন, এভাবে দাঁড়িয়ে আছে একজন, এইভাবে করে হ্যান্ডশেক হবে। মানে একটা হচ্ছে তুমি এইভাবে করে হ্যান্ডশেক করবা, বুঝছো? আরেকটা কিভাবে করবে? এভাবে দাঁড়িয়ে আসো, তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, এইভাবে করে হ্যান্ডশেক করবা। দুইভাবে যোগাযোগ হইতে পারে, বুঝতে পারতেছো? সো এইভাবে একটা যোগাযোগ হইতে পারে। আবার এই পাশাপাশিও যোগাযোগ হইতে পারে। এই পাশাপাশি যোগাযোগটাকে আমাদের বইতে একটু ওই যে যেন হিজিবিজি না হয়, এই জন্য এটাকে আলাদা করে লিখে ডট ডট আকারে দেখাই দেওয়া হয়, বুঝছো? মানে এই যে পাশাপাশি যে যোগাযোগ হচ্ছে, এটাকে আমাদের বইতে কি করা হয়? একটু করে মানে দুইটাকে একটু দূরত্ব রেখে দেখানো হয়, যেন তুমি বুঝতে পারো পাশাপাশি যোগাযোগের ব্যাপারটাকে। তো তাহলে দেখো এখানে, এখানে যোগাযোগটা, এখানে এই এই অধিক্রমণটাকে আমি বলতে পারি সামনাসামনি অধিক্রমণ। এই অধিক্রমণটাকে আমি কি বলতে পারি? সামনাসামনি অধিক্রমণ। আর এই অধিক্রমণটাকে আমরা বলতে পারি পাশাপাশি অধিক্রমণ। এইটা বা এইটা, বা দিয়ে দেখাই, এটা এখানে একটা বা লিখে দিই। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ। আচ্ছা, এখন সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে, এই বন্ধনটা দেখো সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে গঠিত হয়েছে, এটাকে বলা হবে সিগমা বন্ধন। তাহলে বুঝো, সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যেই বন্ধনটা গঠিত হয় তাকে কি বলে? সিগমা বন্ধন। সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে দেখো কিভাবে মনে রাখবা? সামনাসামনি দেখো এখানে দন্তাসও আছে, সামনা সিগমা দন্তাসও আছে, দন্তাস মনে রাখবা। তাহলে সামনাসামনি অধিক্রমণটা তাকে কি বলে? সিগমা বন্ধন বলে, ঠিক আছে? সামনাসামনি অধিক্রমণ বলে সিগমা বন্ধন বলে। আর আর দেখো, যদি এখানে অধিক্রমণটা কি হয়েছে? পাশাপাশি হয়েছে, তাহলে পাশাপাশি অধিক্রমণ হলে এটাকে বলে পাই বন্ধন। পাশাপাশি অধিক্রমণ হলে এটাকে কি বলে? এটাকে বলে পাই বন্ধন। দেখো এই বন্ধনটা যেটা দেখতেছো তুমি, এই বন্ধনটা, এটাকে বলে পাই বন্ধন। এটাকে বলে কি বলতো? এটাকে বলে পাই বন্ধন। এটাকে বলে কি বলতো? পাই বন্ধন বলে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? তাহলে কিভাবে মনে রাখবা? দেখো পাশাপাশিতে দেখো পা আছে, পা থেকে পা মনে রাখবা। সামনাসামনি যে দন্তাস আছে, দন্তাস থেকে দন্তাস মনে রাখবা। সিগমার পাই নিয়ে ডিটেলস আলোচনা আমরা নেক্সট ক্লাসে করবো, এই ক্লাসে না। বাট আমরা হালকা আইডিয়া তো পাইছি যে তাহলে আমাদের অধিক্রমণ যদি কি হয়? সামনাসামনি হয়। অধিক্রমণ যদি আমাদের সামনাসামনি হয়, দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে সামনাসামনি, আর আরেকটা হচ্ছে পাশাপাশি। আরেকটা হচ্ছে পাশাপাশি, পাশাপাশি। দেখো সামনাসামনি হলে এটাকে সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন আসলে সিগমাটাকে এভাবে লেখা হয়, এই যে দেখো সিগমা বন্ধন যেটা, এটাকে আরেকভাবেও প্রকাশ করা যায়। এটাকে এইভাবে লেখে, এই যে সিগমা, এভাবে লেখে সিগমা, সিগমা এভাবে লেখে, বুঝছো? আর পাই বন্ধন যেটা, এটাকে এই পাই দিয়ে লেখে, পাই। তাহলে সামনাসামনি অতিক্রমণ হয় তাকে আমরা বলতেছি সিগমা বন্ড, আর যদি পাশাপাশি অতিক্রমণ হয় তাকে আমরা বলতেছি পাই বন্ড। ভালো করে একটা জিনিস বুঝো, সিগমা বন্ড হোক সেটা পাই বন্ড হোক, এই দুইটাই কিন্তু সমযোজী বন্ধন। এই দুটাই কোন বন্ধন বলো তো? এগুলো কিন্তু আয়নিক না। তাহলে সিগমা বলো বা পাই বলো, এরা কিন্তু সবাই সমযোজী বন্ধন। এটা একটু কেয়ারফুল থাকতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? স্ট্রং কোনটা তুমি বলো? কোন হ্যান্ডশেকটা বেশি স্ট্রং হবে? তুমি যদি এখানে থাকে, তুমি এভাবে হ্যান্ডশেক করছো, তোমার বন্ধু এভাবে থেকে দিছে, তাহলে এখানে জোরে ধরতে পারবা। বাট যদি এভাবে করে দাও, তুমি এখান থেকে দিছো এভাবে, মানে এটা তোমার জন্য আনকমফোর্টেবল না? মানে তুমি দিছো এভাবে হাত, তোমার বন্ধু দিছে এইভাবে হাত, তাই তোমার জন্য কি এটা আনকমফোর্টেবল না? তাহলে কোন বন্ধনটা বেশি স্ট্রং হবে তুমি বলো? তুমি বলো কোন বন্ধনটা বেশি স্ট্রং হবে? ডেফিনেটলি সিগমা। তাহলে সিগমা বন্ধন বেশি স্ট্রং, পাই বন্ধন কি হবে? দুর্বল হবে।
তাহলে মনে রাখবা যে আমাদের কি হবে, এটা আমরা সব পড়াবো, সিগমা বন্ধন আর পাই বন্ধনে সব পড়াবো। এই দুইটা বন্ধনের মধ্যে আমি কম্পেয়ার করলে সিগমাটা হচ্ছে বেশি স্ট্রং, সিগমা বন্ধন বেশি স্ট্রং, আর পাই বন্ধনটা কি, পাই বন্ধন দুর্বল। এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি উইক। ঠিক আছে নাকি বুঝো নাই? দেখো এইবার তুমি একটা জিনিস বলো, সেটা হইলো একটা জিনিস মনে রাখবা, ধরো কোনো কারণে যদি কথার কথা আমি এখানে দেখাই, এই রুলটা একটু মনে রাখবা। দেখো ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, ধরো কার্বন যে কোনো সিঙ্গেল বন্ড, ধরো কথার কথা, আচ্ছা এটাকে আমি এটাকে আমি চলো একটা কাজ করি, এখানে দেখে আসো, ধরো কার্বন কার্বন আমাকে সিঙ্গেল বন্ড আছে, সেটা যে কোনো সিঙ্গেল বন্ড হতে পারে, যে কোনো সিঙ্গেল বন্ড। মনে রাখবা সিঙ্গেল বন্ড হচ্ছে একটা সিগমা বন্ধন, এখানে ওয়ান সিগমা বন্ড থাকবে, এখানে কোনো ধরনের পাই বন্ড নাই, জিরো পাই বন্ড, এটা একটু মনে রাখবা। তাহলে সিঙ্গেল বন্ডে কি থাকে, সিঙ্গেল বন্ডে শুধু সিগমা বন্ধন, তাহলে যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সেটা কি বন্ধন হবে, সিগমা বন্ধন হবে। যদি তোমাকে ডাবল বন্ড দেয় তাহলে মনে রাখবা এখানের মধ্যে একটা সিগমা বন্ধন থাকবে, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব, জাস্ট আমি তোমাকে জানা রাখতেছি। আর একটা থাকবে পাই বন্ধন, একটা থাকবে পাই বন্ড, বুঝছো? তাহলে কি মনে রাখবো, যদি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের মধ্যে একটা থাকে সিগমা, একটা থাকে পাই। আর ট্রিপল বন্ডের মধ্যে একটা থাকে সিগমা, একটা থাকে সিগমা বন্ড, আর দুইটা থাকে পাই বন্ড, দুইটা থাকে পাই বন্ড। এটা একটু করে মনে রাখবা, এটা একটু করে মনে রাখবা। ঠিক আছে, দেখো তো এটা বুঝতে পারছো কিনা। যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সিঙ্গেল বন্ডে শুধু সিগমা বন্ধন হবে, পাই বন্ধন এখানে জিরো। ডাবল বন্ডের মধ্যে একটা থাকে সিগমা, একটা থেকে পাই। আর ট্রিপল বন্ডের মধ্যে একটা থাকে সিগমা, দুইটা থেকে পাই। এটাকে মনে রাখতে পারবা সবাই? এটাকে মনে রাখতে পারবা? এটা কেমনে হয়েছে সেটা আমি দেখাবো, কেমনে হয়েছে সেটা আমরা দেখাবো আগামী ক্লাসগুলোতে। বাট আজকে তুমি এখন দেখালে বুঝবা না, বাট এটা তোমাকে একটু ইনফরমেশন তোমার জানা থাকা লাগবে, একটু যেন তুমি জেনে রাখো। সিঙ্গেল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে, পাই থাকে না। ডাবল বন্ডের মধ্যে সিগমা থাকে, একটা পাই থাকে। ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা, দুইটা পাই থাকে। বলো তো এবারে আমি যদি বন্ধন শক্তির আলোচনা করি, বন্ড এনার্জি, তাহলে কোনটার এনার্জি সব থেকে বেশি হবে? আমি যদি বন্ড এনার্জির আলোচনা করি, মানে মোট বন্ধন শক্তির, মোট মোট বন্ধন শক্তি যদি আলোচনা করি, মোট বন্ধন শক্তি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের এনার্জি বেশি হবে, নাকি কার্বন কার্বন ডাবল বন্ডের এনার্জি বেশি হবে, নাকি কার্বন কার্বন ট্রিপল বন্ডের এনার্জি বেশি হবে? মোট কোনটা বেশি হবে? যেখানে বন্ধন সংখ্যা বেশি, দেখো প্রথম কথা এখানে সবার মধ্যে সিগমা আছে, তাহলে এইটা পায়ে যদিও দুর্বল, পায়ে যদিও দুর্বল, তাও তো সে কিছুটা পরিমাণ কন্ট্রিবিউশন করে, তার তো কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে, একটু হইলেও কন্ট্রিবিউশন আছে, তাহলে সব থেকে বেশি স্ট্রং হচ্ছে এটা। মানে জিনিসটা ভালো করে বুঝো, এর মধ্যেও সিগমা আছে, এর মধ্যেও সিগমা, এর মধ্যেও সিগমা, এর মধ্যে কোনো পাই নাই, এর মধ্যে একটা পাই, এর মধ্যে দুইটা পাই। তাহলে এই পাই যদিও দুর্বল, পাই যদিও দুর্বল, বাট সে কিছু হইলেও তো ডোনেট করতে পারতেছে, বা কিছু হইলেও তো সে ধর এখানে কন্ট্রিবিউশন রাখতে পারতেছে। তাই কি হবে, এই বন্ধনটা মোট, আমি যদি মোট বন্ধন শক্তি হিসাব করি, তাহলে ট্রিপল বন্ডের মোট বন্ধন শক্তি ডাবল বন্ডের মোট বন্ধন শক্তি থেকে বেশি, ডাবল বন্ডেরটা সিঙ্গেল বন্ড থেকে মোট বন্ধন শক্তি থেকে বেশি। আমি যদি মোট বন্ধন শক্তি হিসাব করি, বুঝছো? যদি আমি মোট বন্ধন শক্তি হিসাব করি, আর যদি আমি সিগমার পায়ের মধ্যে যদি হিসাব করি, তাহলে সিগমা স্ট্রং, পাই হচ্ছে দুর্বল। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই? না বুঝলে আমাকে বলতে পারো। আমরা যদি মোট বন্ধন শক্তি হিসাব করি, এতটুকু কি বোঝা গেছে ভাই সবার? আশা করি এগুলো সবাই বুঝতে পারছো, এখানে কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলো আস্তে আস্তে নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই। এটা কি তুলে হয়েছে? তুলে হলে একটু আমাকে বলো। আমরা সিগমার পাই বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসগুলোতে করবো। সিগমার পাই বন্ধন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসগুলোতে করবো। বাট আমরা একটা হাইব্রিডাইজেশনে ঢুকতে যাচ্ছি, কেমন? চলো চলো আমরা একটু করে হাইব্রিডেশনের ডিসকাশন করি। হাইব্রিডেশন জিনিসটা কি, বা আসলে হাইব্রিডেশন কেন দরকার হয়েছে, মানে ভিবিটি এর কিছু ফল্ট আছে। দেখো আমি তোমাকে ফল্টগুলো একটু চিন্তা করাই। দেখো ধরো হাইব্রিডেশন জিনিসটা কি সেটা আমি তোমাকে পড়াবো। হাইব্রিডেশন এখনো তুমি জানোই না, আমি আগে হাইব্রিডেশন তোমাকে বুঝাবো, টেনশন নিও না। কিন্তু আমি আগে একটা জিনিস দেখাতে যাচ্ছি যে ভ্যালেন্স বন্ড থিওরির কী প্রবলেম ছিল। এটা হাইব্রিডেশন জিনিসটা কি বলতো, ভ্যালেন্স বন্ড থিওরির একটা আপগ্রেডেড ভার্সন। মানে এটাকে ধরো ওই যে বলো না iOS 16, iOS 17, iOS 18, মানে এটা হচ্ছে একটা আপগ্রেডেড ভার্সন। দেখো আমি ভ্যালেন্স বন্ড থিওরির আগে প্রবলেমগুলো ডিসকাশন করি। দেখো ধরো কার্বন কার্বন 6 আছে এখানে, তাহলে এখানে এটাকে আমি কি পাবো, 1s2 পাবো, 2s2 পাবো। তারপর ধরে এখানে আমি লিখতে পারি 2px1, তারপর ধরে এখানে লিখতে পারি 2py1, তারপর এখানে লিখতে পারি কি 2py1, এখানে ধরে লিখতে পারি আমি 2pz0। এখন আমার কাছে ধরে একটা যৌগ গঠন করতে হবে, সেই যৌগের নাম ধরো CH4। তাহলে এখন কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত করা লাগবে? কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত করা লাগবে। তাহলে জিনিসটা ভালো করে বুঝো, কার্বনের সাথে আমার তাহলে এখানে 4টা হাইড্রোজেনকে যুক্ত করা লাগবে। কার্বনের সাথে আমার এখানে 4টা হাইড্রোজেনকে কি করা লাগবে, যুক্ত করা লাগবে। বলতো এই 4টা বন্ধন কি সিগমা বন্ধন নাকি পাই বন্ধন? এই 4টা বন্ধন কি হবে, সিগমা বন্ধন হবে নাকি পাই বন্ধন হবে, বলতে পারবা?
এই চারোটা বন্ধন কি সিগমা বন্ধন হবে না পাই বন্ধন হবে? সিঙ্গেল বন্ডগুলো সবসময় সিগমা বন্ধন হবে, তাহলে সবাই সিগমা বন্ধন, তাহলে এগুলো সমযোজী বন্ধন না। তার মানে কি হয়েছে যে এখানে ধরো কার্বনের একটি ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের একটি ইলেকট্রন ছিল, এখানে কার্বনের একটি ইলেকট্রন, হাইড্রোজেনের একটি ইলেকট্রন, এখানে কার্বনের একটি ইলেকট্রন, হাইড্রোজেনের একটি ইলেকট্রন, এখানে কার্বনের একটি ইলেকট্রন, হাইড্রোজেনের একটি ইলেকট্রন। এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে যেহেতু এখানে কার্বনের এখানে কয়টা ইলেকট্রন আছে বলো? কার্বনের, শুধুমাত্র কার্বনের কন্ট্রিবিউশন কয়টা আছে এখানে? কার্বনের কয়টা ইলেকট্রন কন্ট্রিবিউশন আছে? বা এখানে টোটাল কয়টা অধিক্রমণ হয়েছে বলো তো? টোটাল অধিক্রমণ হয়েছে 4টা। টোটাল অধিক্রমণ কয়টা হয়েছে? টোটাল অধিক্রমণ হয়েছে 4টা। এটা একটা অধিক্রমণের মাধ্যমে বন্ধন, এটা একটা অধিক্রমণের মাধ্যমে বন্ধন, এটা একটা অধিক্রমণের মাধ্যমে বন্ধন, মানে যতগুলো বন্ধন ততগুলো অধিক্রমণ হয়েছে, তাহলে 4টা অধিক্রমণ হয়েছে এখানে। এখন তুমি আমাকে বলো অধিক্রমণ কাদের মধ্যে হয়? যদি অর্ধপূর্ণ অরবিটাল থাকে তাইলে তো অধিক্রমণ হয়, তাই না? দেখো তুমি ভালো করে দেখো, অর্ধপূর্ণ অরবিটাল হলে অধিক্রমণ হয়। বাট এখানে কার্বনের অর্ধপূর্ণ অরবিটাল আছে কয়টা বলো তো? এই যে যেইভাবে তুমি কার্বনের সংকেত ইলেকট্রন বিন্যাস লিখছো, এখানে কিন্তু কার্বন অর্ধপূর্ণ অরবিটাল আছে 2টা, তাহলে 4টা লাগবে আমার। 4টা করার জন্য কি করা হয়? এটাকে উত্তেজিত করতে হয়। এই কার্বনটাকে কি করতে হবে? উত্তেজিত করতে হবে। উত্তেজিত করলে কি হবে দেখো তো? উত্তেজিত করলে যে ঘটনাটা ঘটবে, তখন এটা 1s2 থাকবে, 2s1 হয়ে যাবে। এটা এই 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে তখন এখানে চলে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে তখন 2px1, এটা হয়ে যাবে তখন 2py1, এটা হয়ে যাবে তোমার তখন এখানে 2pz1 উত্তেজিত করার পরে। এইবার বলো তো কয়টা অর্ধপূর্ণ হয়েছে? এইবার দেখো এখানে 4টা অর্ধপূর্ণ অরবিটাল হয়েছে। তাহলে এইবার কি করতে পারবে বলো তো? আমরা জানি হাইড্রোজেনের তো 1 থাকে, যেটা হচ্ছে কত? 1s1 হয়। তাহলে এইবার যে ঘটনাটা হবে, এইবার যে ঘটনাটা হইতে পারবে সেটা হচ্ছে কি? সেটা হইলো যে 4টা এখানে অর্ধপূর্ণ অরবিটাল তৈরি হয়েছে, তাহলে তখন এখানে কি হবে? ধরো হাইড্রোজেনের একটা অরবিটাল এখানে, তারপরে ধরো একটা এখানে, একটা ধরো এখানে, তারপরে ধরো একটা এখানে, অর্থাৎ সবগুলো কিন্তু 1s1 করে। এটা একটা মানে ভালো করে বুঝো, এটা একটা 1s1, এটা একটা 1s1, এটা একটা 1s1, এটা একটা 1s1, মানে এখানে 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। এ কি করছে? এর সাথে একটা অধিক্রমণ করছে, এ দেখো এর সাথে একটা অধিক্রমণ করছে, এ দেখো এর সাথে একটা অধিক্রমণ করছে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী, এ দেখো এর সাথে একটা অধিক্রমণ করছে। এটা কে অনুযায়ী বলো তো? ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। এটা কার অনুযায়ী? ভিবিটি অনুযায়ী। এটা ভিবিটি অনুযায়ী। তাহলে আমি যদি এবার বন্ধনের একটু নামকরণ করার চেষ্টা করি, আমি এই বন্ধনটাকে একটা নাম দিতে পারি। কোন বন্ধনটাকে? এই বন্ধনটাকে আমি বলতে পারি, এই বন্ধনের নাম হচ্ছে ধরো 2s1s। এই বন্ধনটাকে আমি কি নাম দিলাম? 2s1s। কেন? ধরো এই বন্ধনটা এই 2s আর এই 1s এর মধ্যে গঠিত হয়েছে, তাই এই বন্ধনটাকে আমি কি নাম দিলাম? এই বন্ধনটাকে নাম দিলাম আমি 2s1s। কেউ কি বলতে পারবা এই বন্ধনের নাম কি হবে তাহলে? এই বন্ধনের নাম হবে 2p1s, 2p1s। এই বন্ধনের নাম কি হবে? 2p1s। এই বন্ধনের নাম কি হবে? 2p1s। ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। বুঝতেছো কিনা দেখো তো? যেহেতু এই বন্ধনটা কার কার মধ্যে গঠিত হয়েছে? এই 2p আর 1s এর মধ্যে, তাহলে এই বন্ধনকে আমি নাম দিতে পারি 2p1s। এই বন্ধনটা কার মধ্যে গঠিত হয়েছে? 2p আর 1s এর মধ্যে, তাহলে এই বন্ধনটাকে আমি নাম দিতে পারি 2p1s। এই বন্ধনটাকে আমি কি নাম দিতে পারি? এই বন্ধনটাকে, এটাকে বলতে পারি আমি 2p আর 1s। দেখো হাইব্রিডাইজেশন কেন দরকার এটা তোমার কোনো বইতে তুমি পাবা না, আমাদের বইগুলোতে। জাস্ট আমাদের বইগুলোতে কি করছে? হাইব্রিডাইজেশনটা প্রথম থেকে হাইব্রিডেশন জিনিসটা কি সেটা ব্যাখ্যা করে হাইব্রিডেশন পড়া শুরু করে দিছে। বাট অ্যাকচুয়ালি কেন হাইব্রিডেশনের কনসেপ্টটা আসছে আমি তোমাকে সেটা ফিল করাতে যাচ্ছি। এই জিনিস কিন্তু তোমার পরীক্ষা লাগবে না, পরীক্ষায় তোমাকে জীবনও জিজ্ঞেস করবে না যে হাইব্রিডেশন কেন দরকার। বাট আমি তোমাকে শিখাচ্ছি আগে জাস্ট তুমি জানার জন্য, যেন তুমি শিখে মজা পাও, জিনিসটা অ্যাকচুয়ালি ফিল করতে পারো যে হাইব্রিডেশন আসলে কেন দরকার। আমাকে একটু করে বলো, প্রতিটা বন্ধনের নাম কি তোমরা বুঝতে পারছো? নামকরণটা, প্রত্যেকটা বন্ধনের নামকরণ বুঝতে পারছো? এটা এখন তোলার দরকার নেই, এখন তোলার দরকার তুমি বুঝতে থাকো। আচ্ছা, তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এই তিনটা বন্ধন হচ্ছে সেম টাইপের। এই তিনটা বন্ধন হচ্ছে সেম টাইপের। কোন তিনটা বন্ধন? এই তিনটা বন্ধন। আর এই বন্ধন হচ্ছে ডিফারেন্ট টাইপের ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী, কারণ তিনটা বন্ধন হচ্ছে এখানে কি টাইপের? 2p1s, একটা হচ্ছে যে আমার এখানে 2s1s। তাহলে অ্যাকর্ডিং টু ভিবিটি অনুযায়ী তাহলে আমার তাহলে তিনটা বন্ধন আমরা পাচ্ছি কীরকম? তিনটা বন্ধন আমরা পাচ্ছি হচ্ছে এই যে 2p1s টাইপের, আর একটা বন্ধন পাচ্ছি আমরা কি টাইপের? একটা বন্ধন পাচ্ছি হচ্ছে আমরা এখানে 2s1s টাইপের। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি তখন এটা অনুযায়ী, তাহলে এই যেহেতু এই তিনটা বন্ধন একই রকম,
তাহলে এই তিনটা বন্ধনের বন্ধন শক্তি একরকম হবে আর এর বন্ধন শক্তি ডিফারেন্ট হবে, এটাই তো হওয়া উচিত। দেখো বুঝতেছো কি না? যেহেতু এখানে তিনটা বন্ধন একই টাইপের, তাহলে এদের শক্তি সমান হবে, আর যেটা ভিন্ন তার শক্তি ভিন্ন হওয়া উচিত। আবার একটা জিনিস দেখো, এখানে বন্ড লেন্থগুলোও ভিন্ন হওয়া উচিত, মানে এই তিনটার বন্ধন দৈর্ঘ্য সমান হবে আর এটার বন্ধন দৈর্ঘ্য ভিন্ন হবে, এরকম হওয়া উচিত না? যেহেতু ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এই তিনটা সেম, এটা ভিন্ন, তাহলে এদের মধ্যে কিসের কিসের ডিফারেন্স থাকা উচিত? এদের মধ্যে বন্ড এনার্জির ডিফারেন্স থাকা উচিত। এদের বন্ড এনার্জি ভিন্ন হবে, এদের বন্ড এনার্জি ভিন্ন হবে, আবার এদের বন্ড লেন্থ এটাও ভিন্ন হবে, ভিন্ন হওয়া উচিত, যেহেতু এখানে বন্ধনগুলো ভিন্ন ভিন্ন। এটা কি বুঝতে পারতেছো? দেখো তো বুঝছো কিনা। মানে ভ্যালেন্স বন্ড থিওরি কি বলে? ভ্যালেন্স বন্ড থিওরি বলে যেহেতু এখানে দুই ধরনের বন্ধন তুমি পাচ্ছ, একটা হচ্ছে 2p1s টাইপের, এরকম আছে তিনটা বন্ধন, তাহলে এদের সবার বন্ধন শক্তি সমান হবে, এদের সবার বন্ধন দৈর্ঘ্য সমান হবে। কিন্তু আরেকটা যে বন্ধন তুমি পাইছো এখানে 2s1s, এটা তো ভিন্ন টাইপের বন্ধন, তাহলে এর বন্ধন শক্তি আর এর বন্ধন দৈর্ঘ্য কিন্তু ওইটা থেকে ভিন্ন হবে। কিন্তু এক্সপেরিমেন্টালি কি পাওয়া যায় জানো? এক্সপেরিমেন্টালি পাওয়া যায় যে এইখানে যে তোমার ধরো এই যে কার্বনের সাথে যে চারটা বন্ধন আছে, এক্সপেরিমেন্টালি পাওয়া যায় কার্বনের সাথে যে চারটা বন্ধন আছে এদের প্রত্যেকের এনার্জি সমান। মানে এই বন্ড, এই বন্ড, এই বন্ড, এই বন্ড, প্রত্যেক প্রত্যেক মানে আমার এক্সপেরিমেন্টালি কি পাওয়া যায় দেখো, এক্সপেরিমেন্টালি কি পাওয়া যায়? এক্সপেরিমেন্টালি পাওয়া যায় যে এখানে প্রত্যেক প্রত্যেক সিএইচ এর, প্রত্যেক সিএইচ এই বন্ধনটার বন্ড এনার্জি ইকুয়াল, মানে এই বন্ড এনার্জিকে আমি বি ডট ই দিয়ে লিখতেছি, বন্ড এনার্জিকে আমি বি ডট ই দিয়ে লিখতেছি, বন্ড লেন্থকে আমি বি ডট এল দিয়ে লিখতেছি। তাহলে এক্সপেরিমেন্টালি কি পাওয়া গেছে? প্রত্যেকটা যে বন্ড আছে এখানে প্রত্যেকের বন্ডের এনার্জি ইকুয়াল। আবার একই সাথে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেনের বন্ধনের বন্ধন দৈর্ঘ্যটাও ইকুয়াল, বন্ধন দৈর্ঘ্যটাও ইকুয়াল, বন্ড লেন্থ এটাও ইকুয়াল আসছে। এখন তো বিজ্ঞানীরা ঝামেলায় পড়ে গেছে, তাহলে এখন বলতেছে তার মানে নিশ্চয়ই ভিবিটিতে কোনো কিছু ইস্যু আছে, কোনো না কোনো, সব জায়গায় যে ইস্যু তা না, বাট কিছু কিছু যোগে ভিবিটিরা কাজ করতেছে না। অনেক যোগে ভিবিটি কাজ করে, যেমন H2O2 F2 এই টাইপের যৌগগুলোতে ভিবিটি আরামসে কাজ করে। বাট কিছু যৌগ আছে যেগুলোতে তোমার ধরো দুইয়ের অধিক মৌল চলে আসে, যেমন CH4, এখানে টোটাল 5টা পরমাণু, এইসব জায়গায় ভিবিটি কাজ করে না। দেখো এটা আমরা ভিবিটি অনুযায়ী এটা ইকুয়াল হওয়ার কথা না, এটা ইকুয়াল হওয়ার কথা না, বাট অ্যাকচুয়ালি ইকুয়াল হচ্ছে। আবার আরও কি দেখা যায় দেখো তো, ভিবিটি অনুযায়ী এদের মধ্যে বন্ধন কোণ কত? ভিবিটি অনুযায়ী এদের মধ্যে বন্ধন কোণ কত? 90 ডিগ্রি। এদের মধ্যে বন্ধন কোণ কত বলো তো? 90 ডিগ্রি। বাট অ্যাকচুয়ালি দেখা যায় এদের মধ্যে বন্ধন কোণটা 109.5 ডিগ্রি হয়। এদের মধ্যে বন্ধন কোণটা কত হয়? 109.5 ডিগ্রি হয়, এক্সপেরিমেন্টালি দেখা গেছে। এখন এটা কেমনে হইছে, এগুলাকে এক্সপ্লেন করার জন্য হাইব্রিডাইজেশন কনসেপ্ট আসছে। বুঝছো হাইব্রিডাইজেশন কেন আসছে? হাইব্রিডাইজেশন এগুলোকে কীভাবে এক্সপ্লেন করে সেটা আমি বলবো, কীভাবে হাইব্রিডাইজেশন এই প্রবলেমগুলোকে দূর করে সেটা আমি বলবো। বাট আমি আরেকবার রিক্যাপ করি। দেখো ফার্স্ট অফ অল ভিবিটি বলতেছে যে তোমার এখানে চারটা বন্ধন হচ্ছে, চারটা অর্ধপূর্ণ অরবিটালগুলোর মধ্যে অধিক্রমণের মাধ্যমে। এখন এই বন্ধনটাকে আমি বলতে পারি 2s1s বন্ধন, আর এই তিনটা বন্ধনকে আমি বলতে পারি 2p1s 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 টাইপের বন্ধন। তাহলে যেহেতু এই তিনটা বন্ধন সেম ধরনের, তাহলে এই তিনটা বন্ধনের শক্তি সমান হবে, আবার বন্ধন দৈর্ঘ্য সমান হবে। আর এই বন্ধনটা যেহেতু ভিন্ন ধরনের, তাহলে এটা শক্তি কিন্তু এগুলার মতো হবে না। কি অনুযায়ী? ভিবিটি অনুযায়ী, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রত্যেকটা চারটা বন্ডেরই এনার্জিও সমান হয়, আবার বন্ড লেন্থও সমান হয়। বুঝছো? আবার এই যৌগের অ্যাকচুয়াল যে তোমার বন্ধন কোণ এটা 90 ডিগ্রি হয় না, এটা হয় কত? 109.5 ডিগ্রি। কেন 109.5 ডিগ্রি হয়? এগুলোকে আসলে ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা করতে পারে না। এইসব কারণে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা আসে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো কি না বুঝো না একটু করে বলো তো ভ্যালেন্স বন্ড থিওরির প্রবলেমগুলা। ওকে, এইবার আসো হাইব্রিডাইজেশন জিনিসটা কি, বা হাইব্রিডাইজেশন এই প্রবলেমটাকে কীভাবে দূর করে সেটা একটু তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করি। হাইব্রিডাইজেশন জিনিসটা কি? একটা জিনিস, একটা ওয়ার্ড মনে রাখবা, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন মানে হচ্ছে মিক্সচার। কি মনে রাখবা? হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, এইটার ওয়ার্ডটার মানে মনে রাখবা মিক্সচার। এই ওয়ার্ডের মানে কি মনে রাখবা? মিক্সচার, মিক্স করা। কার মিক্সচার? অরবিটালের মিক্সচার। কার মিক্সচার বলো তো? অরবিটালের মিক্সচার, অরবিটালের মিক্সচার। একটা উদাহরণ দিয়ে আসো।
ধরো তোমার বাসায় দুইজন বন্ধু আসছে। তোমার বাসায় কয়জন বন্ধু আসছে? দুইজন বন্ধু আসছে। এখন তুমি সহ তিনজন। ভালো করে বুঝো, তোমার বাসায় বন্ধু আসছে কয়জন? তোমার বাসায় এই চিত্র দেখা যাচ্ছে না? এই চিত্রটা ভিজিবল তোমাদের কাছে? হ্যাঁ। তোমার বাসায় তিনজন বন্ধু আসছে। তো তুমি সহ এখানে আসো, সরি, দুইজন বন্ধু আসছে, তুমি সহ তিনজন। এখন তোমার বন্ধুরা কি করছে? তোমার বন্ধুরা, একজন বাজার থেকে কমলার জুস নিয়ে আসছে, একজন আপেলের জুস নিয়ে আসছে, আর তোমার বাসায় একটা আনারস ছিল। বুঝো জিনিসটা? এটা আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাবো। ধরো তোমার পাশে দুইজন বন্ধু আসছে, একজন আনছে কমলার জুস, একজন আনছে আপেলের জুস, আর তোমার বাসায় আছে আনারস আছে। এখন তাদের তো এখন ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে এনে দিছে, এখন বলছো তুমি আপ্যায়ন করো। তাহলে তুমি সহ মানুষ কয়জন? তুমি সহ মানুষ হচ্ছে তিনজন। তাহলে এখন তুমি আপ্যায়ন করবা। আপ্যায়ন করতে গেলে তুমি যদি এক একজনকে এক একটা গ্লাস দাও, তাহলে কেউ না কেউ তো মন খারাপ করবে। যদিও সে অরেঞ্জের জুস আনছে, বাট সে চিন্তা করবে যে ভাই আমার আপেল দিল না কেন, আমাকে আনারস দিল না কেন। তাহলে এটা সলিউশনটা কী হতে পারে? সলিউশন হইতে পারে এই তিনটারে তুমি মিক্সচার করো। মিক্সচার করে তুমি একটা কী বানাও? মিক্সড ফ্রুট জুস বানাও। তারপরে তুমি কি করো? তিনটা গ্লাসে ঢালো। তাহলে কেউই আর তোমাদের বন্ধুরা মন খারাপ করবে না, কারণ সবাই সেম টেস্টের। দেখো তো, এটার টেস্ট যেরকম, এটার টেস্টও একই রকম, এটার টেস্টও একই রকম না? বলো তো একটু করে। তিনটার টেস্ট একই রকম হবে না। জিনিসটা বুঝো, এগুলোর টেস্ট কিন্তু ভিন্ন রকমের ছিল, এগুলোর টেস্ট ছিল ডিফারেন্ট টাইপের। বাট যখনই তুমি মিক্সড ফ্রুট জুস বানাবা, এদের টেস্ট কিন্তু সেম হয়ে যাবে। অর্থাৎ এই প্রসেসটাকে আমরা হাইব্রিডাইজেশন বলি। এই প্রসেসটাকে আমরা কি বলি? হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন জিনিসটা কি? এখানে কি হয় জানো? কিছু অসম শক্তির অরবিটাল থাকে। যেমন অসম শক্তির অরবিটাল কীরকম দেখো, আমি তোমাকে দেখাই। বলো তো, এই যে এখানে যে 2s আর এখানে যে 2p গুলো আছে, এদের এনার্জি কি সমান? 2s আর 2p এনার্জি কি সমান? বলো তো, 2s আর 2p এনার্জি কি সমান? না। তোমাকে ওই যে তুমি কোথায় ওই যে একটা নিয়ম পড়ে আসছো না, বোর বাড়ি নিয়ম, ওইখানে দেখবা 2s থেকে 2p এনার্জি বেশি। তাহলে 2s আর 2p এনার্জি কিন্তু সমান না। তো হাইব্রিডাইজেশন মানে কি জানো? যাদের এনার্জি সমান না বাট কাছাকাছি, তাদেরকে মিক্সচার করা। যেমন আরেকটা উদাহরণ দিয়ে আসো, আরেকটা উদাহরণ দিয়ে আসো হাইব্রিডেশনের। চলো আরেকটা উদাহরণ দেওয়া যাক। চলো ধরো তোমার বাসায়, কথার কথা, তিনজন, এবার ধরো তিনজন বন্ধু আসছে। আরেকটা সপ্তাহে তোমার বাসায় ধরো তিনজন বন্ধু আসছে। আসার পরে এখন দেখতেছে যে ওরা বললো যে আমি দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা, তুমি সহ চারজন। কিন্তু তোমার বন্ধু বাসায় বন্ধু আসছে তিনজন, তুমি সহ চারজন। ধরো বললো যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন তুমি দেখলা যে বাসায় কোনো বাজার নেই। তখন তুমি কি করলা? মানে বাজার করতে গেলা। বাজার করতে গিয়ে দেখতেছো যে কোনো কিছুই বাজারে নেই, কিন্তু একটা বাজারে শুধু 4টা আলু আছে। কি আছে? 4টা আলু। দেখা যাচ্ছে একটা ধরো গোল আলু আছে। কেমন? এটা হচ্ছে গোল আলু। ধরো এটা ধরো গোল আলু। তারপর ধরো একটা ধরো এরকম এই মানে মানে বাঁকাতারা আলু আছে বা লম্বা আলু আছে। কেমন? লম্বা আলু আছে। ধরো একটা ছোট আলু আছে। ধরো একটা ছোট আলু আছে। আবার ধরো আরেকটা ধরো কি আলু, এরকম একটা আলু আছে, ধরো থেবরা আলু। যাই হোক আর কি, এক একটা নাম দিচ্ছি। আচ্ছা, ওকে। তুমি বাজারে কি পাইলা? বাজারে তুমি 4টা আলু পাইলা। এক একটা আলু কিন্তু এক এক রকম। বলো তো এই আলুগুলোর টেস্ট কি ইন্ডিভিজুয়ালি সবার সেম? একটু করে আমাকে বলবা, এই আলুগুলার ইন্ডিভিজুয়াল টেস্ট কি সবার সেম? বলো তো, সবার কিন্তু সেম না। দেখো এটা এক ধরনের টেস্ট আছে, এর এক ধরনের টেস্ট আছে, এর এক ধরনের টেস্ট আছে, এর এক ধরনের টেস্ট আছে। বাসায় আনার পর তুমি কি করলা? এগুলাকে মিক্সচার করলা। মিক্সচার করে আলু ভর্তা বানাবা। মিক্সচার করে কি করবা? মিক্সচার করে আলু ভর্তা বানাবা। এগুলাকে মিক্সচার করবা। এগুলাকে তুমি কি করবা? মিক্সচার করবা। দেখো এগুলাকে তুমি হচ্ছে মিক্সচার করবা। এগুলোকে তুমি মিক্সচার করবা। মিক্সচার করে আলু ভর্তা বানাবা। আলু ভর্তা বানিয়ে তুমি 4জন বন্ধুকে খাইতে দিছো। আলু ভর্তা বানিয়ে তোমরা যে 4জন বন্ধু তোমরা মিলে খাচ্ছ। তাহলে এবার বলো তো, এদের সবার টেস্ট কি সেম হয়ে গেছে না? এদের সবার যে টেস্ট, এদের সবার যে টেস্ট, এটা সেম হয়ে গেছে না? মানে এদের টেস্টগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, বাট এদের টেস্টটা কী হয়ে গেছে? সমান হয়ে গেছে না? এই যে দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এইখানে যারা যারা আছে, এরা হচ্ছে অসম শক্তির অরবিটাল। এরা কি? এরা হচ্ছে অসম শক্তির অরবিটাল। এরা হচ্ছে অসম শক্তির অরবিটাল, মানে এদের শক্তি সমান না। কিন্তু তুমি মিক্সচার করে ফেলছো। মিক্সচার করে এখানে কি উৎপন্ন করছো? সমশক্তির অরবিটাল। সমশক্তির অরবিটাল। এই প্রসেসটাকে আমরা বলি হাইব্রিড। এই মিক্সচারটাকে আমরা বলতেছি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হাইব্রিডাইজেশন বা কি বলতো, বা আমরা বাংলায় বলতে পারি সংকরায়ন। এখন সংকরায়নের ডেফিনেশনটা এবার তোমাকে বুঝাই বলি। সংকরায়নের ডেফিনেশন হচ্ছে কিছু অসম শক্তির অরবিটালকে
মিশ্রণের মাধ্যমে সমশক্তির অরবিটালে পরিণত করার যে প্রক্রিয়া তাকেই বেসিক্যালি বলা হয় সংকরায়ন। সংকরায়ন করলে কী লাভ সব আলোচনা করবো, টেনশন নিও না। প্রথমে দেখো সংকরের ডেফিনেশন বুঝতেছো কিনা দেখো, যে অসম শক্তির অরবিটালগুলোকে মিশ্রণ করে সমশক্তির অরবিটাল বানানোর যে প্রসেস তাকে আমরা বলতেছি সংকরায়ন। এখন একটা তুমি জিনিস খেয়াল করে দেখবা, এখানে কয়টাকে তুমি মিশাইছো, কয়টা আলুকে মিশাইছো বলো তো? 4টা আলুকে মিশাইছো। আর কয়টা ভর্তা বানাইছো, মানে কয়জনকে দিছো? 4জনকে দিছো। তার মানে যতজনকে মিশাবা ততটা প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ যতটা অসম শক্তির অরবিটালকে মিশাবা ততটা সমশক্তির অরবিটাল তৈরি হবে। যেমন তুমি যদি এখানে লক্ষ্য করো, এখানে 3টা জুসকে মিশাইছো, আমি 3টা গ্লাসে ঢালছি, তার মানে কি যতজনকে মিশাবো ততজন প্রডিউস হবে। বুঝছো নাকি বুঝো নাই? এই অসম শক্তির অরবিটালগুলোকে আমরা বলি, দেখো একটা জিনিস, এই হাইব্রিডাইজেশন করছি বা সংকরায়ন করছি, সংকরায়ন করার পরে যে সমশক্তির অরবিটাল পাওয়া যায় এদেরকে প্রত্যেককে বলা হয় সংকরিত অরবিটাল। এদের প্রত্যেকের নাম কি বলতো? এদের প্রত্যেকের নাম হচ্ছে সংকরিত অরবিটাল। সংকরায়ন করার পরে যে অরবিটালগুলো পাওয়া যায় তাকে বলে সংকরিত অরবিটাল। আর সংকরায়নের পূর্বে যে অরবিটালগুলো থাকে এগুলাকে বলে অসংকরিত অরবিটাল। এগুলাকে বলে অসংকরিত অরবিটাল, মানে এগুলো সংকরায়ন হয় নাই এখনো। তাহলে আমি যদি এখন সাম আপ করি, সাম আপটা হচ্ছে কি, সংকরণের ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশন হবে যে অসংকরিত অরবিটালগুলোকে মিশ্রিত করে সমশক্তির অরবিটালে পরিণত করার যে প্রক্রিয়া, এর মাধ্যমে যে সংকরিত অরবিটাল তৈরি করার যে প্রক্রিয়া তাকে আমরা বলতে পারি হাইব্রিডাইজেশন। এই যে দেখো লিখতেছি কি এখানে, যে কোনো পরমাণু যোজিত স্তরের অসম শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক যতটাকে মিক্সচার করবা ততটাই প্রডিউস করতে হবে, এটার সৃষ্টি প্রক্রিয়াটাকে অরবিটালের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলা হয়। প্রাইমারিলি কি বুঝতে পারছো এই জিনিসটা কাকে সংকরায়ন কাকে বলে, কি বুঝতে পারছো? সংকরায়ন বেসিক্যালি মিক্সচার প্রসেস। কার মিক্সচার? অরবিটালগুলোর মিক্সচার। সমসংখ্যক বলতে বোঝাচ্ছে, বলো এখানে কয়টা আলুকে মিশাইছো, এখানে কয়টা আলু মিশাইছো বলো তো? এখানে কয়টা আলু মিশাইছো? 4টা আলু মিশাইছো। তাহলে কয়টা অরবিটাল পাবা? 4টা অরবিটাল পাবা। যতজনকে মিশাবা ততটা অরবিটাল পাবা। যেমন দেখো এখানে তুমি কয়জনকে মিশাইছিলা? 3জনকে মিশাইছো। কয়টা গ্লাসে জুস পাইছো? 3টা গ্লাসে জুস পাইছো। যতজনকে মিশাবা ততটা পাবা তুমি এখানে। মানে অসংকরিত অরবিটাল সংখ্যা আর সংকরিত অরবিটাল সংখ্যা, মানে তুমি যতজনকে মিক্সচার করবা ততটা তুমি পাবা। তুমি যদি 2জনকে মিক্সচার করো তাহলে 2টা সংকর অরবিটাল পাবা। 3জনকে মিক্সচার করলে 3টা সংকর অরবিটাল তুমি এখানে পাবা। ক্লিয়ার সবার? দেখো তো বুঝতে পারছো কিনা ধারণাটা? সবাইকে আমরা বুঝতে পারছি এই জিনিসগুলা? এই জিনিসগুলো কি বুঝতে পারছি? একটু করে আমাকে বলো সংকরায়নের প্রাইমারি আইডিয়াটা তুমি বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো। ওকে, এইবার আমি একটু করে দেখাই যে সংকরায়নের মাধ্যমে আসলে প্রবলেমটা কিভাবে দূর হয়েছে, সংকরায়নের মাধ্যমে বা কি কি প্রবলেম আসলে দূর হয়েছে। চলো আমি তোমাকে একটু দেখাই। দেখো খেয়াল করে দেখো, ধরো কার্বন 6, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করবো। ধরো এটা 1s2, তারপর ধরো 2s2, তারপর ধরো এখানে 2p2 ছিল, বা এটাকে আমরা এইভাবে লিখছিলাম যে 2px1, তারপর ধরো 2py1, তারপর ধরো এখানে 2pz1। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে উত্তেজিত এখানে 2 ছিল না, এখানে 1 ছিল। এই যে উত্তেজিত করার পরে আমরা এটাকে পাইছিলাম, কেমন? আচ্ছা, এখন একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, জিনিসটা সেটা হচ্ছে এই যে CH4 যৌগ আছে না, CH4 যৌগ, এই CH4 যৌগে তুমি যদি লক্ষ্য করো, আচ্ছা একটা জিনিস তোমাকে দেখাই, যে ধরো CH4 এর স্ট্রাকচার কিরকম ছিল? এরকম ছিল CH4 এর স্ট্রাকচার। CH4 এর স্ট্রাকচার ছিল এরকম, রাইট? আচ্ছা, এইবার একটা সূত্র আছে, সেই সূত্রটাকে আমরা বলি যে এরকম, যে তোমার সংকরিত অরবিটাল সংখ্যা, এটাকে আমরা কি বলি? যে সংকরিত অরবিটাল সংখ্যা। যেমন দেখো তো, আমাকে বলতে পারবা এই জায়গায় সংকরিত অরবিটাল কয়টা আছে? আগে এই পৃষ্ঠাতে সংকরিত অরবিটাল কয়টা? 4টা না? দেখো এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তারপর দেখো তো এই জায়গাতে সংকরিত অরবিটাল কয়টা বলো তো? এই এক মিক্সচার করার যে পরে যেটা পাচ্ছ 3টা না? 1টা, 2টা, 3টা। এই যে সংকরিত অরবিটাল বের করতেছি, এই সংকরিত অরবিটাল বের করার একটা সূত্র আছে। সংকরিত অরবিটাল সংখ্যাকে আমরা x দিয়ে প্রকাশ করি। আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা প্রকাশ করি x দিয়ে। এই x ইকুয়াল টু হয়ে থাকে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার। তাহলে সংকরিত অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি? নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার। তাহলে একটু করে বলতে পারবা এই কার্বনটার সংকরিত অরবিটাল সংখ্যা কয়টা হবে? এই কার্বনের সংকরিত অরবিটাল সংখ্যা কয়টা হবে বলতে পারবা?
দেখো তো কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কার্বনের সিগমা বন্ধন আছে চারটা। কার্বনের কি কখনো লন পেয়ার থাকে? কার্বনের বলতে পারবা? কার্বনের কি কখনো লন পেয়ার থাকে? কার্বনের কিন্তু কখনো কি থাকে না? লন পেয়ার থাকে না। তাহলে লন পেয়ারের সংখ্যা কত? লন পেয়ারের সংখ্যা হচ্ছে 0। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত আসবে? 4 আসবে। তাহলে এই কার্বনের সংকরিত অরবিটাল কয়টা বলো তো? 4টা বা 4। তো একটা জিনিস তুমি আমি এটা কালকে পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে যদি সংকরিত অরবিটাল সংখ্যা 4 হয়, যদি কত হয়? 4 হয়, এই সংকরায়ন টাইপকে আমরা বলি sp3 সংকরায়ন। সব আমরা আগামী ক্লাসে পড়াবো। আজকে আমাদের টার্গেটটা ছিল সংকরায়নের সাথে তোমাকে একটু পরিচিত করানো, যে সংকরায়ন জিনিসটা কি, কেন দরকার হয়, এটা একটু জাস্ট পরিচিত করানো। কিন্তু আগামী ক্লাসে আমরা সংকরায়ন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। কেমন? আচ্ছা দেখো, আর একবার বলে দিচ্ছি, আমরা কিন্তু সমযোজী বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন এগুলো কিন্তু এখনো পড়াই নাই। ডিটেলস আমরা পরে পড়াবো সংকরায়নের পরে। কেমন? আবার অনেকে মনে করে না যে ভাই সিগমা বন্ধন অতটুকুই না, সিগমা বন্ধন নিয়ে অনেক কিছু পড়ার আছে, আমরা আগামী ক্লাসগুলোতে পড়বো। আচ্ছা, কি বলছো? কোনটা সিগমা কিভাবে বুঝবো? সিঙ্গেল বন্ডগুলোতে সিগমা, সিঙ্গেল বন্ডগুলোতে সিগমা। দেখো এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, চারটা সিঙ্গেল বন্ড, তাহলে চারটা হচ্ছে সিগমা। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে তুমি বলো, এখানে যদি এক্স ইকুয়াল টু 4 হয়, তাহলে এই কার্বনের সংকরায়ন কত হবে? কিরকম হবে? sp3 টাইপের হবে না? sp3 কি জিনিস, sp2 কি জিনিস, সব পড়বো, টেনশন নিও না। জাস্ট আজকে আপাতত জাস্ট জেনে রাখি, এটা সংকরায়ন কত হবে? sp3 টাইপের হবে। তাহলে sp3 মানে কি জানো? sp3 মানে হচ্ছে একটা s কে মিশাবা আর 3টা p কে মিশাবা। sp3 মানে কি বলতো? তাহলে একটা s কে মিশাবো আর কয়টা p কে মিশাবো? 3টা p কে মিশাবো। তোমাকে যদি sp2 বলতো তাহলে সেখানে কয়টা s আর কয়টা p মিশাবা? যদি sp2 বলতো, যদি তোমাকে sp2 বলতো, তাহলে কয়টা s আর কয়টা p মিশাবা? একটা s আর দুইটা p মিশাবা। যদি তোমাকে sp2 বলে, sp3 বললে একটা s আর 3টা p কে মিশাবা। তাহলে যেহেতু আমরা CH4 এর গঠন দেখব, CH4 এর গঠনে আমাদের সংকরণ হচ্ছে sp3, তাহলে কি করতে হবে? এই একটা s আর 3টা p কে মিশাইতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এগুলোকে আমার মিশ্রণ করাইতে হবে। এগুলোকে মিশ্রণ করানোর পরে আমি দেখো তো কি পাবো এখানে? তাহলে এগুলোকে আমার হাইব্রিডাইজেশন করতে হবে। এগুলোকে আমার কি করতে হবে? এখন এখানে হাইব্রিডাইজেশন করতে হবে, হাইব্রিডাইজেশন করতে হবে। তাহলে দেখো এবার কার্বনের ইলেকট্রন বিন্যাসটাকে আমি কিভাবে লিখবো? কার্বন 6 আছে না? তারপর দেখো এখানে লিখবো 1s2, এই জায়গায় লিখবো কত? দেখো এই যে 2, দেখো কিভাবে লিখবো? দেখো এটাকে লিখবো ψ1, ঘাবড়ায়ও না, আমি দেখ বুঝাই দিব, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, আমি বুঝাই দিব। এখানে লিখবো 2 ψ2, এখানে লিখবো 2 ψ3, এখানে লিখবো 2 ψ4। ψ কিভাবে লেখে? এরকম করে দে, একটা দাগ দে, এটা হচ্ছে ψ। কেমন? আগে লিখো, এতটুকু আগে লিখা হইলে আমাকে বলো, পরে আমি বুঝাচ্ছি। এতটুকু আগে লিখা হইলে বলো ψ1 কি জিনিস, ψ2 কি জিনিস, সব আমি বুঝাচ্ছি, টেনশন নিও না। জাস্ট এতটুকু লিখা হইলে বলো, আর 5 মিনিট লাগবে আমাদের ক্লাস শেষ করতে, এরপর আমাদের ক্লাস শেষ। কেমন? এতটুকু পর্যন্ত আগে লিখা হইলে একটু করে বলো। ফারদিন একটু ধৈর্য ধরো, আর 5 মিনিট লাগবে ক্লাস। এতটুকু পর্যন্ত লিখা হইলে আমাকে একটু করে বলো। লিখা হয়েছে সবার? ওকে, এবার দেখো, প্রথম কথা, তুমি কি করছো এখানে? হাইব্রিডাইজেশন করছো। আর হাইব্রিডাইজেশন টাইপ কিরকম ছিল? sp3 টাইপের। হাইব্রিডাইজেশনটা ছিল sp3 টাইপের। তাহলে sp3 টাইপের হওয়া মানে কি? এখানে কয়টা অরবিটালকে মিশ্রিত করছো? 4টা অরবিটালকে। তাহলে 4টা অরবিটালকে মিশ্রিত করলে কয়টা অরবিটাল তৈরি হবে বলো তো? যদি তুমি 4টা অরবিটালকে মিশ্রিত করো, তাহলে কয়টা অরবিটাল তৈরি হবে? 4টা অরবিটালকে মিশ্রিত করলে 4টা অরবিটাল তৈরি হবে। যে একটাকে জন্য আমি বলতেছি, একটা হচ্ছে ψ1, একটা হচ্ছে ψ2, একটা হচ্ছে ψ3, একটা হচ্ছে ψ4। আর এগুলো 2 করেছিল, তাই 2 ψ1, 2 ψ2, 2 ψ3, 2 ψ4 তুমি লিখছো এখানে। এবার বলো এখানে ইলেকট্রন আছে কয়টা টোটাল? 4টা। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এইখানে এদের এনার্জি কি সমান? বলো তো, এই যে 2s আর 2p, এদের এনার্জি কি সমান? এদের এনার্জি কিন্তু সমান না। কিন্তু এখানে যে এগুলো তৈরি হয়েছে, এটা তো মিশ্রিত করার পরে তৈরি হয়েছে। এদের প্রত্যেকের এনার্জি কিন্তু সমান। এদের প্রত্যেকের এনার্জি কি? এদের প্রত্যেকের এনার্জি কিন্তু সমান। তাহলে এখানে আছে ইলেকট্রন, এখানে আছে কয়টা? এখানে ইলেকট্রন আছে টোটাল 4টা। তাহলে একটি ইলেকট্রন এ পাবে, একটি ইলেকট্রন এ পাবে, একটি ইলেকট্রন এ পাবে, একটি ইলেকট্রন এ পাবে। বুঝতেছো কিনা দেখো, ইলেকট্রন বিন্যাসটা কি বুঝতে পারছি আমরা? আর এখানে কি, এদের প্রত্যেকের এনার্জি কিন্তু কি হবে? প্রত্যেকের এনার্জি কিন্তু সমান হবে। আর এখানে যেহেতু একটা করে ইলেকট্রন, তাই একটা করে 4টে ইলেকট্রন আছে টোটাল, তাহলে 4টাকে এখানে দিয়ে দিচ্ছে, আর প্রত্যেকের এনার্জি এখানে সমান। ঠিক আছে? বুঝছি জিনিসটা? দেখো তো। ওকে, এই সাই আর শ্রোডিঞ্জারের সাই ডিফারেন্ট, এই সাইকে জাস্ট প্রকাশ করে। এই সাই আর শ্রোডিঞ্জারের সাই ডিফারেন্ট, এটা না, সেম না। আচ্ছা, আরেকবার আমি বুঝাবো, টেনশন নিও না। এবার একটা জিনিস দেখো, ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এখানে
আমি যদি জিজ্ঞেস করি এবার কার্বনের, তাহলে এবার আমাকে বলো সংকরিত অরবিটাল কয়টা হয়েছে। তুমি বলবা যে ভাই কার্বনের সংকরিত অরবিটাল সংখ্যা হচ্ছে 4। কার্বনের সংকরিত অরবিটাল সংখ্যা হচ্ছে 4। তাহলে 4 যদি হয়, একটু আমি নেক্সট পিছিয়ে যাই, কেমন? একটা জিনিস তোমাকে আমি দেখাই। ধরো আমরা জানি পি অরবিটালকে কীভাবে লেখে, পি অরবিটালকে এইভাবে আঁকে না, এটা হচ্ছে পি অরবিটালকে এইভাবে আঁকে। আমরা সবাই জানি আমাদের যে পি অরবিটাল আছে তাকে এইভাবে আঁকে। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবা, যদি আমরা কোন একটা অরবিটাল যদি সংকরিত হয়, কোন একটা অরবিটাল যদি কি হয়, সংকরিত হয়, তাহলে তাকে পুরো আঁকা লাগে না, তাহলে তাকে শুধু অর্ধেক আঁকলে চলে। তাহলে তাকে কি আঁকলে চলে? অর্ধেক আঁকলে চলে। আর কোন একটা কিছু যদি অসংকরিত থাকে, মানে ধরো সংকরিত হয় নাই, তাহলে তাকে কি করা লাগে? পুরোটা আঁকা লাগে। মানে একটু করে বুঝো, একটু করে আমি তোমাকে চলো বুঝাই। এগুলো দেখবা আগামী ক্লাসে সব তোমার ক্লিয়ার হয়ে গেছে। আজকে তুমি জাস্ট ধারণা নিচ্ছ, আজকে তোমার ক্লিয়ার হবে না আমি জানি, কিন্তু আগামী ক্লাসে সব দেখবা ক্লিয়ার হয়ে গেছে পড়াইলে। দেখো, সংকরিতকে আমরা হাফ আকারে আঁকবো, অসংকরিতকে আমরা ফুল আকারে আঁকবো। এগুলো কি বলতে সব বোঝাচ্ছি। তাহলে এবার একটু করে দেখি আসে এখানে। এখানে দেখো তো, তাহলে কার্বনের সংকরিত অরবিটাল হচ্ছে 4টা। তাহলে কার্বনটাকে আমি এভাবে আঁকতে পারি, এই কার্বন লিখবো, এরপরে এখানে একটা হাত দিব, দেখো এখানে একটা হাত দিব, এখানে একটা হাত দিব, এখানে একটা হাত দিব, এখানে একটা হাত দিব। এই দেখো এখানে এই 4টা হাত দ্বারা কি বোঝাচ্ছে? এই 4টা হাত দ্বারা বোঝাচ্ছে কার্বনের সংকরিত অরবিটাল সংখ্যা কয়টা? 4টা। দেখো এখানে যে 4 আছে না, এই 4টাকে এখানে দেখাইছি। আর প্রত্যেকের মধ্যে কয়টা করে ইলেকট্রন? দেখো একটা করে ইলেকট্রন। প্রত্যেকের মধ্যে কয়টা করে ইলেকট্রন? এই যে একটা করে ইলেকট্রন, প্রত্যেকের মধ্যে একটা করে ইলেকট্রন। ইলেকট্রনগুলোকে ডট আকারে দেখাইতে পারি, বা ওই যে অ্যারো চিহ্ন আকারে দেখাইতে পারি। যেমন তোমাকে আমি একটা জিনিস দেখাই, ধরো একটা কার্বন, ধরো 6, এর ধরো যাক তোমার কোনো কারণে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2, 2s1 ধরো, তারপর ধরো 2p, এটা আমাদের লাস্ট এখন 2px1, 2py1, 2pz1। তাহলে তুমি আমাকে বলো, এটা ধরো উত্তেজিত করার পরে ধরো এই কার্বনের সংকরণ আমি বললাম sp। ধরো কথার কথা এই কার্বনের সংকরণ আমি কত বললাম? sp বললাম। তাহলে তুমি একটু করে আমাকে বলো তো, হ্যাঁ তুমি একটু করে আমাকে বলো তো, কয়টা কাকে কাকে মিশ্রিত করবা? একটা s আর একটা p মিশ্রিত করবা না sp-তে? sp-তে কি হবে? একটা s কে মিশ্রিত করবা, একটা p কে মিশ্রিত করবা। তাহলে ধরো যাক আমি এদেরকে মিশ্রিত করব, এই দুজনকে হচ্ছে আমি মিশ্রিত করব। তাহলে এই দুজনকে হচ্ছে আমি হাইব্রিডাইজেশন করব, এই দুজনকে আমি কি করব? হাইব্রিডাইজেশন করব, এই দুজনকে আমি হাইব্রিডাইজেশন করব। তাহলে হাইব্রিডাইজেশন করলে এখানে দেখো তো ইলেকট্রন বিন্যাসটা এখন কীরকম হবে, দেখো তো এখন কীরকম হবে। এটা 1s2 হবে। বলো এখানে 2ψ1 দিব, তারপর এখানে 2ψ2 দিব। দেখো এদেরকে কি আমি কিছু করছি? এদেরকে কিন্তু কিছু করি নাই। তাহলে এরা যেমন ছিল তেমনই রেখে দিব, এরা যেমন ছিল তেমনই রেখে দিব, এদেরকে কিছু আমি করি নাই। তাহলে এখানে দেবো একটা 1, এখানে দেবো একটা 1। দেখো তো বুঝছো কিনা? কারণ এখানে দুইটা ইলেকট্রন আছে, একটা একটা করে, বাট এদেরকে আমি কিন্তু কিছু করি নাই। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এরা হচ্ছে আমার সংকরিত, বাট এরা কিন্তু অসংকরিত রয়ে গেছে, এরা কিন্তু অসংকরিত, এদেরকে কিন্তু কিছু করি নাই। কেন করি নাই? কারণ আমার সংকরণ টাইপ হচ্ছে sp। যদি সংকরণ টাইপ sp হয় তাহলে এভাবে আগাইতে হয়। দেখো এগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করবো, জাস্ট হালকা আইডিয়া তোমাকে দিচ্ছি, আর 2-3 মিনিট লাগবে। আমাকে একটু করে বলে যে এই স্ট্রাকচারটা, এই ইলেকট্রন বিন্যাসটা এখানে আমরা বুঝতে পারছি কিনা, জাস্ট শেষ। এটা বুঝলে আমাদের শেষ, এটা বুঝলে আমাদের শেষ। এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তাহলে আমি যদি তোমাকে একটু সামারি করি, দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, বলো তো এই যে এইটার নাম আমরা কি দিতে পারি? এটার নাম আমরা দিতে পারি, দেখো এটা এই অরবিটালের নাম দেওয়া হয় sp3 সংকরায়িত অরবিটাল। কেন? কারণ এখানে সংকরণ টাইপ কীরকম ছিল? sp3। তাহলে এটার নাম আমরা কি দিব? sp3 সংকরায়িত অরবিটাল। এটার নাম আমরা দিব sp3 সংকরায়িত অরবিটাল। এটার নাম আমরা দিব sp3 সংকরায়িত অরবিটাল। আমরা হাইব্রিডাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসে করব। আজকে ক্লাস এতটুকুই। জাস্ট তোমাকে আমি দেখাইলাম যে সংকরণ টাইপ যদি sp হয়, সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র দুইজনকে মিশাবে, একটা s আর একটা p। আর যদি আমার কি হইতো, এই যে sp3 হয়েছিল, যখন sp3 হয়েছে তখন একটা s আর 3টা p কে মিশেছে। কিন্তু আমি তোমাকে একবার সামারি করে দিই, এরপর আমি শেষ করে দিচ্ছি সংকরণটা। দেখো বেসিক্যালি আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি কিছু প্রবলেম ছিল, সংকরণ নিয়ে আলোচনা বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসে করবো। সংকরণ জিনিসটা কি? সংকরণ মানে হচ্ছে আমাদের কিছু কি থাকবে, তোমার ধরো ওই যে ভিন্ন শক্তির কিছু অরবিটাল থাকবে। যেমন কীরকম ছিল ভিন্ন শক্তি বলতে, এই যে ধরো এখানে 2s তারপরে 2p, এদের এনার্জি কিন্তু সমান না। আমরা এখানে যেটা করি, এদেরকে আমরা মিশ্রিত করে আমরা সমশক্তি বানাই ফেলি। এই প্রসেসটাকেই বলা হয় সংকরায়ন। এই প্রসেসটাকেই বলা হয় কি? সংকরায়ন। আজকের ক্লাসে শুধুমাত্র
সংকরায়ন কাকে বলে সেটা বুঝলেই চলবে, কেমন? বাকিটুকু তোমার এখানে বোঝা লাগবে না, বাকিটুকু আমরা আগামী ক্লাসে আবার 0 থেকে শুরু করবো সংকরায়নটা, কেমন? ওকে, তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।